আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্যে। নমস্কার, আপনারা শুনছেন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম। দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর আজ আপনি শুনবেন রত্নাকরের কলমে ফরেন্সিক ডিটেকটিভ ডক্টর এলা চৌধুরীর আরও একটা নতুন গল্প। তবে গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ, গল্প শোনার পর আপনাদের মধ্যে প্রায় 80% মানুষ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেই চলে যান। আপনাদের করা এই প্রত্যেকটা সাবস্ক্রিপশন আমাদের অনেক সাহস যোগায় আরও ভালো কিছু করার। তাই প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে নতুন কোনো গল্প আসলে সবার আগে সেটা আপনার কাছে পৌঁছাতে পারে। আজ আপনি শুনবেন শ্রী রত্নাকরের কলমে ফরেন্সিক ডিটেকটিভ ডক্টর এলা চৌধুরীর খুনের চক্রব্যূহ। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি লিও। এলার চরিত্রে খুশি, মেজবাবুর চরিত্রে শুভদীপ নাথ। তাহলে চলুন বেশি দেরি না করে শুনে নেওয়া যাক আজকের আমাদের বিশেষ নিবেদন, রত্নাকরের কলমে ফরেন্সিক ডিটেকটিভ ডক্টর এলা চৌধুরীর নতুন গল্প খুনের চক্রব্যূহ। হ্যালো, কে বাবা এত রাতে? তোর মেজবাবু বাবা রে। হ্যাঁ, বলি নয় নয় করে কতবার টেলিফোন করেছি, সে হুঁশ আছে? মহুয়া ফলকে ঘুম দিচ্ছে নাকি? ঘুম আর খালি ঘুম। কুম্ভকর্ণের সুপুত্র জুটেছে যত সব কপালে। রিপোর্টিং স্যার। আসলে আমাকে আর বেশি বোঝাতে হবে না, তোমার মতো কোটায় চাকরি পাওয়া মালগুলোই এমন হয়, আমি জানি। তাড়াতাড়ি থানায় এসো। কেন স্যার? তুমি কি মিনিস্টার নাকি যে টেলিফোন করে তোমায় সবকিছু বলতে হবে, তারপর সেটা নিয়ে তুমি ভাববে, তারপর তোমার দয়া হলে থানায় এসে আমাকে দর্শন দিয়ে উদ্ধার করবে? আগে আমি সেটা বলতে চাইনি স্যার। তুমি কি বলতে চাইছো আমি বুঝে নিয়েছি। তোমার মতো কোটায় চাকরি পাওয়া স্যাম্পেল আমি নই, সেটা তুমি এখনো বুঝোনি। 10 মিনিট সময় দিলাম। মেজবাবু টেলিফোনের রিসিভারটা নামানোর শব্দ শুনতেই আমি হাতে রিসিভার নিয়ে বসে থাকি। দিনে হাড় মাস জ্বালিয়ে স্বাদ মিটছে না, এখন রাতেও শুরু করলো। ঘরের হালকা পাওয়ারের নাইট বাল্বের আলোয় বড় দেয়াল ঘড়িটার দিকে তাকাই। রাত 2:45। হে ঈশ্বর, কোথায় তুমি? রাত 3টের সময় মানুষ ঘুমোবে না তো কি করবে? আমি কি চোর? আমি কি কুকুর যে রাত জেগে থাকবো? আমি তো পুলিশ। ইংরেজিতে যেন কি এটা বলে, হ্যাঁ মনে পড়েছে, সাব ইন্সপেক্টর। আমারও তো মিনিমাম একটা সম্মান আছে। অগত্যা সিনিয়রের কথা অমান্য করার ক্ষমতা আমারও নেই। তাড়াতাড়ি বিছানা ছেড়ে বাথরুমে গিয়ে চোখে মুখে জল ছিটিয়ে ঘুম ভাবটা কাটিয়ে নিলাম। তারপর সাদা ইউনিফর্মটা গায়ে চড়াতে চড়াতে দরজা খুলে বাইরে বেরোতেই দেখি এলার ঘরের দরজা খোলা আর আলো জ্বলছে। অবাক লাগলো। গুরুত্ব না দিয়ে তাড়াতাড়ি করিডোরে এসে মোটরবাইকটা বের করে রওনা দিই থানায়। দশ মিনিটের মধ্যে থানায় পৌঁছে আরও অবাক হই। দূর থেকেই বুঝতে পারি মেজবাবুর ঘরে এলা দাঁড়িয়ে। ভাববার বিষয়, আমার মতো কি মেজবাবু এলাকেও ফোন করেছিলেন? তাহলে এলা আমায় ডাক দিলেন না কেন? তাড়াতাড়ি কাঁচের দরজার কাছে এগিয়ে বার কয়েক টোকা দিতেই এলাই দরজা খোলেন। আমাকে দেখা মাত্রই মেজবাবু বিরক্তির ভাঁজ দুই ভুরুর তলায় এসে জমা হয়। লক্ষ্য করার বিষয় হলো আমরা 3 জন বাদে ঘরে আরও একজন উপস্থিত। মেজবাবুর বড় টেবিলের সামনে থাকা চেয়ারে বসে আছে বছর 27-28-এর এক যুবক,
সুশ্রী ব্যায়াম করা দেহ কাঠামো, ভালোই হাইট। আর্মিতে যোগ দিলে বেশ মানানসই হতো। যুবকের গালে হালকা দাঁড়ির ভাব। এলা তাকিয়ে আছেন যুবকটির দিকে। ভুল বললাম, এলা যেন ছেলেটির হাব ভাব অবজারভেশন করছে। অন্যদিকে মেজবাবুও বেশ কৌতূহল নজরে চেয়ে আছে ছেলেটির দিকে। চাহনিটা অনেকটা ওই শিকারি বেড়ালের মতো। তারপর আমার দিকে তাকিয়ে সেই পুরানো হেয়ালি মার্কা হাসি সেরেছে। বাইরের লোকের সামনেই এবার আমাকে অপমানের জ্ঞান ঝাড়বে। যা ভেবেছি সেটাই হলো। তিনি হেসে হেসে সুরে সুরে বিদ্রূপের সাথে বললেন, এই যে আমার থানার দায়িত্ববান পুলিশ অফিসার, শুনেছি তোমার আবার লেখালেখি করবার বাতিক আছে নাকি? তাই এইরকম অভিনব কেস তো আর দুটি পাবে না। লিখতে শুরু করো, লিখতে শুরু করো। কি বলতে পারে, আজ পুলিশ আছো, কাল নাও থাকতে পারো। সবই তো মায়ার খেলা। মানে? এই কোটায় চাকরি কি আর সবসময় থাকে? চাকরিটা গেলে ওই লেখালেখি করে বই বিক্রি করেই তো খেতে হবে। লজ্জায় মাথা নত করি, কিন্তু এলা হঠাৎ বেশ গম্ভীর স্বরে বলে ওঠে, মেজবাবু ও বই বিক্রি করে খাবে নাকি ঝালমুড়ি বিক্রি করে খাবে সেটা নিয়ে আমাদের পরে ভাবলেও চলবে। আপাতত আপনি একটু কেসে মন দিন। মেজবাবু বোধ করি সামান্য ক্ষুণ্ণ হলেন। নিজের রাগ দমিয়ে নিয়ে আমায় যুবকটির দিকে ইঙ্গিত করে নিয়ে জানান, এ হলো ড্রাইভার। কার স্যার? সবার হ্যাঁ? মানে হলো ট্যাক্সি ড্রাইভার, রাতে ট্রিপ দিতে গিয়ে লাশটাকে আবিষ্কার করেছে। মেজবাবু কথাটা বলা মাত্রই আমি আকাশ থেকে পড়ি। তারপর ধাতস্থ হয়ে ভাবি, একটা সাধারণ ব্যাপারকে জটিলভাবে ধরছি কেন। আনমনোভাবেই বলে উঠি, বুঝতে পেরেছি। রাতে ট্রিপ দিয়ে ফেরার সময় পথের ধারে লাশ দেখতে পেয়েছে। প্রশ্নটা করা মাত্রই মেজবাবুর ভ্রু ত্রিকোণে অবস্থান করে আমার দিকে চেয়ে থাকে। তারপর মধুর বচনে আমার প্রতি বচন ঝাড়ে, আমি আগেও তোমায় বলেছি, ওটায় চাকরি পাওয়া মালের মগজি কিচ্ছু থাকে না। তা তোমার যতটুকু আছে সেটাকে খামোখা নষ্ট করছো কেন বলো তো? সবই যদি বুঝে যেতে তাহলে এই চেয়ারে তুমি বসতে না। মেজবাবু ব্যাপারটাকে কেন বারবার ওদিকে নিয়ে যাচ্ছেন? আমি বলছি, এই ছেলেটির নাম অতুল মজুমদার। 3 জন প্যাসেঞ্জার ফ্লোরিডা রোডের থেকে ট্যাক্সি ধরে, আর এর ট্যাক্সির ভেতরেই খুনটা হয়েছে। এলার কথা শুনে ঢোক গিলি। সত্যি অভিনবত্ব কেস বটে। অতুল আমার দিকে কেমন এক প্রকার নেশা ভরা চাহনি রেখে নিয়ে বলে চলে, স্যার, রোজ রাতেই আমার ফিরতে ফিরতে 12:30 একটা হয়। আজও সেটাই। বাড়ি কোথায়? ওই তেলাপট্টি আছে না, হ্যাঁ, ওখানেই। বুঝলাম, বলো। আজ রাতে সেন্টার ভিউয়ে একটা প্যাসেঞ্জার নামিয়ে ফ্লোরিডা রোড ধরে বাড়ি ফিরছি। তখন 3 জন প্যাসেঞ্জার মোড়ের মাথায় দাঁড়িয়ে। 3 জনকেই চিনতে বুঝি? না স্যার, এর মধ্যে কেবলমাত্র একজনকেই চিনতাম, কাকে? যিনি মার্ডার হয়েছে। অতুল কথাটা বলা মাত্রই মেজবাবুর চোখ বড় বড়, ক্ষিপ্র স্বরে বলে ওঠে, এই যে চাঁদু, সে কথা এতক্ষণে একবারও তো বলেনি। মতলবখানা কি তোমার? মেজবাবুর প্রশ্নে অতুলের চোখে ভয় ধরা দিল। আমতা আমতা করে নিয়ে বলে, স্যার, কোনো মতলব নেই। উনি নামি মানুষ, তাই চিনতে পেরেছিলাম। অতুলের কথা শুনে মেজবাবু আরও কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় ইলা থামিয়ে দিয়ে বলে ওঠেন, ঠিক আছে, কে সেই নামী ব্যক্তি? অতুল প্রথমে আমাকে, তারপর মেজবাবুকে, তারপর ইলার দিকে চেয়ে নিয়ে উত্তর দেয়, দেবরাজ চৌধুরী। কে? মেজবাবু পারলে চেয়ার ছেড়ে উল্টে পড়েন। টেবিলের উপরে থাকা
ঢাকা দেওয়া জলের গ্লাসটা হাতে তুলে নিয়ে ঢক ঢক করে কিছুটা জল খেয়ে নিয়ে আবার জিজ্ঞেস করে ওঠেন, কোন দেবরাজ চৌধুরী? মডেল। সর্বনাশ, এ তো হাই প্রোফাইল মার্ডার। কি ডক্টর? সেটাই। তারপর ইলার প্রশ্নে অতুল সামান্য স্বাভাবিক হয়ে নিয়ে বলে চলে, ফ্লোরিডার কাছে এসে দেখছি দুজন লোক হাত দেখাচ্ছে ট্যাক্সি ধরার জন্য। আমি চিনতাম না, কিন্তু ট্যাক্সি নিয়ে কাছে যাবার পর আরেকজনকে সেখানে দেখতে পাই। তাকে চিনতে পারি, দেবরাজ চৌধুরী। ওই তিনজনের মধ্যে একজন আমাকে জিজ্ঞাসা করে যে আমি তুলসী অ্যাপার্ট যাব কিনা। যদিও আমার যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু ভাবলাম এমনিও রাত হয়ে গেছে, তাছাড়া আর ট্যাক্সিও পাবে না, তাই। রাজি হয়ে গেলে উপরি ইনকাম বলো, দয়ার কথা বলতে এসো না। সেটা নয় স্যার, আসলে আমি দেবরাজ স্যারের ফ্যানও। সে ফ্যান নাকি টিউবলাইট সেটা নিয়ে পরে হবে কোন। এগিয়ে যাও। তিনজনের মধ্যে একজন নামলেন নিবেদিতা সরণিতে, আরেকজন নামে গ্যান্ড রোডে। ওই লোকই আমায় জানিয়ে দেয় যে আরেকজন যে আছে সে নামবে তুলসী অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টের সামনে এসে স্যার এসে গেছে বলি বেশ কয়েকবার, কিন্তু কোনো উত্তর নেই। তারপর পিছনে ফিরে দেখি আমরা তিনজনে চেয়ে আছি অতুলের দিকে। অতুলের চোখে একটা ভয়ার্থ ছাপ স্পষ্ট। ওই রকম দৃশ্যে আমি রীতিমতো ভয় পেয়ে গাড়ির গেট খুলে বাইরে পালাই। প্রায় মিনিট 2 আমি দাঁড়িয়ে, তারপর আমি থানায় চলে আসি। অতুলের কথাগুলো শুনে নিয়ে আমি জিজ্ঞেস করি, আচ্ছা, বাকি যে দুইজন প্যাসেঞ্জার ছিল তাদের হুলিয়া কেমন ছিল? কোট প্যান্ট পরা, বড় ঘরেরই তো মনে হলো। আরে লম্বা চওড়া বেটে কেমন, মানে মুখটা দেখতে কেমন, মুখের আদল? অতটা খেয়াল করিনি। অতুলের কথাতে এলা তেমন একটা পাত্তা না দিয়ে মেজবাবুর উদ্দেশ্যে বলে ওঠেন, আপনারা আপনাদের মতো কাজে লেগে পড়ুন, আমি আমার কাজে। যাক, একটা বিষয় থেকে অতুল অন্তত বাঁচল। কি বিষয়ে? মেজবাবু, অতুল যদি দেবরাজ চৌধুরীর নাম না নিত তাহলে এক্সট্রা ইনভেস্টিগেশন করতে হতো যে ভিকটিমকে, সেটার থেকে বাঁচলো না। এলার কথাতে মেজবাবু ঈষৎ হেসে নিয়ে আমার উদ্দেশ্যে বলে ওঠেন, এই কুম্ভকর্ণ, এই ছোকরার জবানি নোট করে ঠিকানা, টেলিফোন নাম্বার সব টুকে নাও। অতুলকে নিয়ে মেজবাবু ঘর ছেড়ে অফিস রুমের দিকে এগোতে থাকে। সাথে এলাও বেরিয়ে আসে। আমি ফিসফিস করে জানতে চাই, আপনি আসার আগে ডাকলেন না কেন? 3 বার ডেকেছি, তারপর মনে হলো আপনার ঘুমটা মেজবাবু ভাঙালেই ভালো হয়। কথাটা বলে এলা থানার বাইরের দিকে চলে যায়। আমি অতুলকে নিয়ে অফিস রুমে বসি। অতুলের সব কথা নোট করে নিয়ে আমি বাড়ি চলে আসি। ঘুম আর হলো না। মাথায় ঘুরছে ড্রাইভারকে সাক্ষী রেখে খুনি খুন করে চলে গেল, আর উদাহরণস্বরূপে নিয়ে গেল মাথা, রেখে গেল বডি। এলা ফিরলেন ভোর 5:30 নাগাদ। ড্রয়িং প্লেসে বসতেই চায়ের কথা জিজ্ঞেস করি। পঞ্চু এত ভোরে এসে পৌঁছবে না, সুতরাং চায়ের দায়িত্ব আমার কাঁধেই পড়বে। চা করে নিয়ে এসে এলাকে দিতে তিনি তাতে ছোট্ট করে চুমুক দিয়ে নিয়ে প্রশ্ন করেন, তারপর মাথায় কিছু এলো? আপাতত না। দেবরাজের বডি কি বলছে? বেসিকে যেটুকু বুঝেছি, খুনের সময় রাত 1:30 থেকে 2টো, কিন্তু কর্মটা ঠিক কোন যন্ত্রে সম্পন্ন হলো সেটা ধরতে পারিনি। কিন্তু কারেক্ট টাইম? অতুলের পুলিশ স্টেশনে আসা, অতুলের জবানবন্দি ধরলে ফ্লোরিডার কাছ থেকে যখন দেবরাজ ট্যাক্সি ধরে তখন রাত 1:30। অতুল পুলিশ স্টেশনে আসে 2:30। সিম্পল। পেটে খাবার আনডাইজেস্ট। বুঝলেন, একটা প্রশ্ন মাথায় খেলেই চলেছে। কোনটা? দেবরাজের তো নিজস্ব গাড়ি আছে, তাও দুটো। তাহলে নিজের গাড়ি ছেড়ে ও ট্যাক্সি কেন নিল? একদম।
এইখানে এটাই একটা বড় প্রশ্ন। আর একটা ব্যাপারও রয়েছে, কোনটা? ওটা যে দেবরাজেরই বডি, তার ক্লিয়ার শিট কিন্তু এখনো কেউ দেয়নি। অতুল যে বলল। ওটাই তো, অতুল বলেছে খুনের প্যাটার্ন বোঝার থেকেও শক্ত খুনির প্যাটার্ন বোঝা। মানে? খুনি যখন খুন করলো গাড়ির ভেতর কেন? এত বড় রিস্ক কেন নেবে সে? গলা কাটলই বা কিভাবে? আর কাটলই যখন, তখন মাথা নিজের সাথে নিয়ে গেল কেন? আচ্ছা, ওটা যে দেবরাজ, তার প্রমাণটা কি করে হবে? কিয়ামা কোম্পানি, দেবরাজের যাবতীয় বায়োলজিক্যাল ডিটেল রয়েছে সেখানে। আর খোঁজ নিতে হবে দেবরাজ মিসিং কিনা। আর যদি মিসিং হয়? তাহলে হাতে চাঁদ, ইনভেস্টিগেশন তার প্যাটার্ন ধরে হবে। যদি এই ভিকটিম দেবরাজ হয়, তাহলে মোটিভ কি? এলার ধীর ও শান্ত প্রশ্নে আমি চুপ করে যাই। তারপর চা সম্পূর্ণ শেষ করে নিয়ে আমার প্রতি আবার বলে ওঠে, দেবরাজের একটা বন্ধু বা ম্যানেজার গোছের লোক আছে, নামটা মনে পড়ছে না। যাই হোক, কিয়ামাতে গেলেই জানতে পারবে। শুরু ওটাকে দিয়েই করো। আর দেবরাজের স্ত্রী? কথাটা শুনেই এলা তাচ্ছিল্য ভরা হাসি হেসে নিয়ে উত্তর দেয়, এখনো বাচ্চা আছো, অন্যান্যদের তবু ছোঁয়া যায়। দেবরাজের স্ত্রী উর্বশীকে ধরা ইম্পসিবল। বিশাল হাই প্রোফাইল, 3 বার ক্যালকাটার অপসরা, 2 বার ইন্ডিয়া গ্ল্যামার কুইন, ল্যামি, সানসাইন, লয়াল স্টার কোম্পানির চিফ অ্যাম্বাসাডার। যতদিন র্যাম্প মডেলিং লাইনে ছিল ততদিন উর্বশী ছিল সোল স্টপার। সেকেন্ড গার্ল হিসাবে কখনো র্যাম্প ওয়াক করেনি। বুঝতেই পারছো কি জিনিস। কিন্তু সেটা তো দেবরাজের সাথে বিয়ে না হওয়া পর্যন্ত। বিয়ের পর তো ছেড়ে দিল। এই মুহূর্তে উর্বশীকে লিস্টে আনাই যাবে না, চাকরি নিয়ে টানাটানি হবে। আর নাম আসলেও মেজবাবু ছাড়া তখন গতিও নেই। এলা নামটা নেওয়া মাত্রই অন্যদিকে মুখ ঘোরাই। উয়া করলে হবে না, ভুলে যেও না সিনিয়র। সিনিয়র? আপাতত দেবরাজ বিষয়ে ইনফরমেশন কালেক্ট করো। উর্বশীকে নিয়ে পরে চিন্তা করলেও চলবে। এলার কথাতে সায় না দেওয়া ছাড়া সত্যি আর কোনো উপায় আমার কাছে নেই। বেলা 10:30টায় পুলিশ জিপ নিয়ে পৌঁছে যাই দেবরাজের কোম্পানি কিয়ামাতে। বিশাল বড় একটা কোম্পানি, চারিদিকে দেবরাজের 3x1.5 ফুটের ছবি ভর্তি। খোঁজ খবর নিয়ে জানতে পারি দেবরাজ এই কোম্পানির সিনিয়র সুপার। কোন কোন নতুন মেয়ে র্যাম্পে হাঁটবে, কোন কোম্পানির সাথে ডিল করবে, সব কিছু দেবরাজের হাতেই। দেবরাজের ম্যানেজারের নাম শশাঙ্ক ত্রিবেদী। দেবরাজের মতোই সুপুরুষ, 23-24 বছর বয়স হবে। বলশালী চেহারা, উচ্চতা বেশ ভালো। মাথার চুলগুলো বোধ হয় কালারের কল্যাণে গাঢ় বাদামি রঙের। পরনে ধূসর জিন্সের সাথে আন্ডার ব্লেস সাদা শার্ট, বেশ অভিনবত্ব পোশাক। মডেল হবার পক্ষে বেশ জোরদার ছোকরা। হ্যালো, ইয়েস, শশাঙ্ক ত্রিবেদী হিয়ার। পরিচয় পাওয়া মাত্রই নিজের আই কার্ডটা বের করে শশাঙ্কের মুখের সামনে তুলে ধরি। আসলে আজ আর পুলিশের উর্দি নয়, সিভিল ড্রেসেই ছিলাম, যার জেরে শশাঙ্ক বেশ অবাক হয়। বলে, কি ব্যাপার, পুলিশের লোক এখানে কেন? আপনিই তো দেবরাজ চৌধুরীর ম্যানেজার, তাই তো? পার্টনারও বলতে পারেন। কেন? দেবরাজ চৌধুরী কোথায়? নিজের ফ্ল্যাটে 11:30 নাগাদই ও কোম্পানিতে আসে। কিন্তু কেন, ব্যাপারটা কি সেটা খোলসা করে বলবেন প্লিজ। গত রাতে আমরা একটা ডেড বডি পেয়েছি। আমাদের সন্দেহ বডিটা দেবরাজ চৌধুরীর। হোয়াট রাবিশ!
রাবিশ নয় মিস্টার শশাঙ্ক, আপনাকে আমার সাথে মর্গে যেতে হবে ফর আইডেন্টিফিকেশন। কালকে সন্ধ্যেতেও আমার দেবরাজের সাথে কথা হয়েছে অফিসার। খুন রাতে হয়েছে, এতবু কথা না বাড়িয়ে আমার সাথে চলুন। আমি প্রার্থনা করব ওটা যেন দেবরাজ চৌধুরীর বডি না হয়। আপনি যত দেরি করবেন তত আমাদের কাজে দেরি হবে। আর হ্যাঁ, দেবরাজ চৌধুরীর বায়োলজিক্যাল রিপোর্টটাও লাগবে, সেটাও ক্যারি করবেন, কেমন? আমার কথা মতো শশাঙ্ক একটা হলুদ রঙের চ্যানেল ফাইল সাথে করে নিয়ে মর্গ রুমে এসে দাঁড়ায়। পকেট থেকে রুমাল বার করে মাথাবিহীন বডিটার সামনে যেতেই ভয়ে চোখ বন্ধ করে। এর তো মাথাই নেই, এটা যে দেবরাজ বলি কি করে? আমি শান্ত স্বরেই উত্তরে বলি, মাথা বাদেও বডি বলে কিছু একটা আছে, ওটা দেখো। এভাবে সম্ভব নয়। কথাটা বলেই সে মর্গ রুমের বাইরে বেরিয়ে যায়। দূরে এলা নিজের কাজে ব্যস্ত ছিলেন। শশাঙ্ককে এক ঝলক দেখে আবার নিজের কাজে মন দেয়। অন্যদিকে শশাঙ্কের সাথে আমিও বাইরে বেরিয়ে আসি। বড় করিডোরের এক ধারে শশাঙ্ক দাঁড়িয়ে, কাছে এগিয়ে বলি, অফিস ঘরে চলুন, কথা আছে। অফিস ঘরে আমার সহকর্মীরা কাজে ব্যস্ত। আমার টেবিলের সামনে শশাঙ্ক বসতেই গত রাতের ঘটনার বিবরণ তাকে জানাই। লক্ষ্য করার বিষয় হল, শশাঙ্ক প্রথমে দেবরাজের খুনের কথা শোনার পর যেমনটা উত্তেজিত হয়েছিল ততটা উদ্বেগ প্রকাশ করল না। অতুলের কথা শুনে সবটা শুনে নিয়ে বলে, তাহলে ওই ড্রাইভার অতুল দেবরাজকে আইডেন্টিফাই করেছে? আপাতত বাকি কথা বলবে দেবরাজের রিপোর্ট। আমার প্রশ্ন হচ্ছে, যদি ওটা দেবরাজের বডি হয় তাহলে দেবরাজকে খুন কে করতে পারে? তেমন কোনো আইডিয়া নেই। এই লাইনে কে বন্ধু কে শত্রু বোঝা মুশকিল। কিন্তু কিছু আইডিয়া তো রাখতে হবে শশাঙ্কবাবু। কোম্পানিতে দেবরাজের কাজটা কি ছিল? কোম্পানির ফেমাস মডেল ফেস। আর নতুন মডেলকে হায়ার করা। আর পুরানো মডেল? মানে? মানেটা হলো, যাদেরকে রিকোয়ারমেন্ট করেছে তারা পুরানো হয়ে গেলে অন্য কোম্পানিতে অ্যাজ এ ছোট বড় কাজ অনুসারে মডেলের সাজেস্ট করা। দেবরাজের লাস্ট শো কবে ছিল? গত সপ্তাহে স্যাটারডে, লীনা গুপ্তার শো। ছেলেদের মধ্যে শোস্টপত্র দেবরাজ চৌধুরী, আর মেয়েদের মধ্যে? আমার প্রশ্নে শশাঙ্ক বাঁকা নজরে আমার দিকে তাকায়। আমি এক প্রকার ফিকে হাসি হেসে নিয়ে বলি, পুলিশ কাম ফ্যানও বটে আমি। কথাটা বলেই নিজের টেবিলের ড্রয়ার খুলে পরপর 5টা খবরের কাগজের কাটিং শশাঙ্কর সামনে রাখি। শশাঙ্ক সেগুলো দেখে নিয়ে বেশ অহংকারের সাথে আমার দিকে চাইলে আমি বলি, টাইমসের নিউজ, গত বেশ কয়েকটি র্যাম শোতে তিলোত্তমা ছিল দেবরাজের টপার পার্টনার। শশাঙ্ককে যতটা শান্ত বলে মনে করেছিলাম তার উত্তরে বুঝলাম সে এই স্বভাবের সম্পূর্ণ বিপরীত। ফ্যান যখন, তখন এই খবরটাও থাকা উচিত যে পাবলিক অ্যান্ড কোম্পানি মার্কেট ভ্যালু বোঝে। পাবলিক মহলে দেবরাজ তিলোত্তমার জুটিকে পাবলিক ভালোভাবে নেয়। কিন্তু তিলোত্তমা আসার আগে ইন্দ্রাণীও ছিল, তাই তো? সেই জড়িকেও পাবলিক ভালোভাবে নিয়েছিল। তার আগে উর্বশী। উর্বশী ম্যামের মার্কেট ভ্যালু বরাবরই হাই। বিয়ের পর র্যাম শো ছাড়তে হয়েছিল ওনাকে, নইলে দেবরাজের জুটি হিসেবে উর্বশী থাকতো। ছাড়লো কেন? মডেলিং লাইনে বিয়ে হলে আর র্যাম শো করা যায় না, এটাই রুলস। কিন্তু উর্বশী এমন একটা সৌধ শিখরে দাঁড়িয়েছিল, সেখান থেকে এক চান্সে সব ছেড়ে। সেটা তো আমি বলতে পারবো না। যিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন তিনি বলতে পারবেন। তাহলে দেবরাজের পার্টনার আর কি হলেন? পার্টনার হওয়া আর হাজব্যান্ড ওয়াইফের জীবনের কথা জানা দুটো এক সাবজেক্ট নয়। হ্যাঁ, এটা ঠিক, উর্বশী ম্যাম বিভিন্ন কোম্পানির অ্যাম্বাসেডর হয়েছিল দেবরাজের হাত ধরেই। তারপর তাদের মধ্যে প্রেম অ্যান্ড দেন বিয়ে। যতটা সহজভাবে বললেন বিষয়টা অতটা সহজ নয়। আপনারা পুলিশের লোক,
সরল জিনিসকে জটিল করে না দেখলে চলবে কি করে? খাবেন কি? কাজটাই তো সেটা। আমাদের কি কাজ সেটা নিয়ে পরে আরেকদিন বসবো। আপাতত তিলোত্তমার ঠিকানা আর শহরের বাইরে যাবার কোনো উদ্যোগ দেখাতে যাবেন না। আপনি সমেত কিয়ামাও বিপদে পড়ে যেতে পারে। আমার কথাগুলো মন দিয়ে শশাঙ্ক শুনে নিয়ে তিলোত্তমার ঠিকানা দিয়ে থানার বাইরের দিকে চলে যায়। আমি ঠিকানাটা হাতে নিয়ে সামান্য কিছু ভেবে নিয়েই নিজের কাজে মন দিই। দুপুরের দিকে থানায় শুরু হলো শোরগোল। হঠাৎ আমার সহকর্মী অসীমবাবু এসে খবর দেয় মেজবাবু আমাকে তার ঘরে ডাকছেন। আদেশ পাওয়া মাত্রই তাড়াতাড়ি মেজবাবুর ঘরের কাছে এগিয়ে দরজা খুলে মুখ বাড়িয়ে দেখি তিনি চেয়ে আছেন আমার দিকে। মুখে এক রাশ রাগ। মরেছে রে, এইবার কি বচন ঝাড়বেন কে জানে। স্যার ডাকছিলেন? হ্যাঁ হ্যাঁ, ভেতরে এসো। আমি ভয়ে ভয়ে ভিতরে ঢুকতেই জেরার ভঙ্গিতে জিজ্ঞেস করে ওঠেন, এই যে আমার দায়িত্ববান পুলিশ, তুমি দেবরাজ চৌধুরীর সেক্রেটারি শশাঙ্ককে ডেকে এনে জেরা করেছো? আগে জেরা করিনি, ওই জিজ্ঞাসাবাদ। আরে থামো, তুমি জানো এটা প্রেস অবধি পৌঁছে গেছে আর উপর মহল প্রশ্ন করছে আমাকে। ওটা যে দেবরাজেরই বডি সেটা অফিসিয়ালি জানায়নি কেন? শশাঙ্ককে জেরা করার আগে আমাকে জানানোর প্রয়োজন বোধ করোনি? বলি খুব সিনিয়র হাবভাব দেখছি। হ্যাঁ স্যার আমি তো শুধু এই তোমার মতো কোটায় চাকরি পাওয়া মালগুলোই এমন হয়, সব কিছু আগে ভাগে গিলতে চায়, গিলতে তো পারেই না, উল্টে বমি করে ভাসায়। এই যে কান খুলে শুনে রাখো, যদি আমার চাকরি নিয়ে টানাটানি হয় তাহলে তোমার চাকরি কিভাবে থাকবে সেটা আমি কিন্তু ভালো করে বুঝে নেব, বুঝতে পেরেছো? আমি আর কোনো উত্তর দিলাম না। বুঝলাম বেশি কিছু উত্তর দিতে গেলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। ঘর থেকে বেরোতে যাব, হঠাৎ তো শশাঙ্কের সাথে কথা বলে কিছু পেলে? তেমন কিছু না। এরপর থেকে কিছু করার আগে জানাবে অন্তত। হ্যাঁ, তাহলে অন্তত উপর মহলে জবাব দেওয়ার জন্য উত্তরটা আমি রেডি রাখতে পারি। আর ডক্টর এলাকে রিপোর্ট দিতে বলো তাড়াতাড়ি, আর সাথে এটাও জানাতে বলো যে ওটা আদৌ দেবরাজ চৌধুরীর বডি কিনা। এসো এসো এবারে। হ্যাঁ, যত সব উটকো কোটার মাল এসে জুটেছে আমার কপালে। কাজ তো করেই না, অকাজে ওস্তাদ। আমার লেখক হয়েছে থানার কমলাকান্ত। তাড়াতাড়ি মেজবাবুর ঘর থেকে বেরিয়ে মর্গের দিকে এগিয়ে যাই। সন্ধেতে ডক্টর এলা ফাইল হাতে আমাকে সাথে করে নিয়ে মেজবাবুর ঘরে উপস্থিত হয়। তিনি রাউন্ড রিপোর্ট ফাইলে সই করতে ব্যস্ত। প্রেসের চাপে মাথার চুলগুলো কেমন খাড়া হয়ে গেছে। হাসি পেলেও সেটা দমিয়ে রেখে, মে আই কামিং স্যার? আবার কি হয়েছে? ডক্টর এলা এসেছেন। আমি আর এলা দরজা খুলে ভিতরে ঢুকতেই মেজবাবু সামনের দুটো চেয়ারে আমাদের বসতে বলেন। এলা বসে নিয়ে হাতের ফাইলটা মেজবাবুর সামনে এগিয়ে দিয়ে বলেন, দেবরাজের অটোপসি রিপোর্ট ওটা দেবরাজের বডি কনফার্ম? কনফার্ম। বডি ব্লাড গ্রুপ দেবরাজের ব্লাড গ্রুপের সঙ্গে ম্যাচ করছে। এটা ছাড়াও বছর চারেক আগে দেবরাজের বাঁ পায়ে একটা সিলিকন সার্জারি করা হয়, সেটাও রয়েছে বডিতে। খুনের প্যাটার্ন কিছু ধরতে পারলেন? যদি সেটা হতো তাহলে ট্যাক্সির জানলায় রক্তের ছিট থাকতো। তাহলে আমার ধারণা খুনে নেকবোন পয়েন্টে প্রথমে আঘাত করেছিল এবং তারপর ধীরে ধীরে গলাটা কাটে। কিন্তু ডক্টর এইভাবে রিস্ক নিয়ে খুন, সেটা আমাকেও অবাক করছে। এলা আরও কিছু বলতে যাবেন এমন সময় একজন জুনিয়র অফিসার মেজবাবুর দরজায় টোকা দেয়। ঘরে ঢুকে মেজবাবুর দিকে সাদা রঙের অফিসিয়াল খাম এগিয়ে দিয়ে জানায় পুলিশ স্টেশনের ডাকে কেউ ফেলে দিয়ে গেছে। চিঠিতে মেজবাবুর নাম লেখা। অফিসার চলে যেতেই মেজবাবু চিঠি ছিঁড়ে তার ভেতর থেকে একটা চিঠি বের করে। চিঠি পড়েই মেজবাবুর মুখের ভাব একেবারে বিগড়ে যায়।
কি হলো মেজবাবু? এলা প্রশ্ন করতেই তিনি হাতের চিঠিটা এলার দিকে এগিয়ে দেয়। ঘাড় উঁচিয়ে আমিও দেখি বাংলা টাইপরাইটারে টাইপ করা। লেখা আছে, তুলসী অ্যাপার্টমেন্টের কাছ থেকে যে বডিটা পুলিশ পেয়েছে সেটা সুপার মডেল দেবরাজ চৌধুরী। গতকাল রাতে ফ্লোরিডার গ্রিন হোটেলে দেবরাজের মিটিং ছিল। মাস 3 ধরে দেবরাজের সাথে কি আমার একটি এগ্রিমেন্ট সংক্রান্ত ঝামেলা চলছিল, যেটা দেবরাজের সেক্রেটারি শশাঙ্ক ত্রিবেদী জানে। গোপনে শশাঙ্ক দেবরাজকে কি আমার ব্র্যান্ড অ্যাম্বাসাডর থেকে সরাবার ছক করছিল। সেই জন্যেই কিয়ামাতে গত 6 মাস আগে একটা জেনারেল বোর্ড মিটিং করে ইলেকশনের কথা বলা হয়। এই ইলেকশন পার্টে দেবরাজ নিজে না দাঁড়িয়ে নিজের স্ত্রী উর্বশীকে দাঁড় করায়। বিশেষ কারণ মহিলা ভোটারকে উর্বশীর মাধ্যমে নিজের দিকে টানা। কিয়ামার ম্যানেজার প্রকাশ ঝাঁকে আয়ত্তে আনুন, অনেক উত্তর পেয়ে যাবেন। নাম প্রকাশে অনিচ্ছুক, আপনার শুভচিন্তক ও একজন দায়িত্বশীল নাগরিক। চিঠিটা পড়ে নিয়ে এলা শান্ত স্বরে উত্তর দেয়, ধন্যী শুভচিন্তক, কিন্তু ভেতো ওকালতির লোক ধরে টাইপ করাতে ওস্তাদ। কথাটা শুনে আমি সামান্য হেসে বলি, তা কেন, নিজেও তো টাইপ করতে পারে। বাংলা টাইপরাইটারের মেশিন ঠিক কজনের বাড়িতে আছে? আর যার বাড়িতে আছে তাকে ঘন ঘন বাংলা লিখতে হয়। যদি তাই হতো এত বানান ভুল করতো না। ইলেকশন বানানে দন্তান্নর বদলে মূর্ধন্য, দায়িত্বশীল বানানে তালিপুস্বর বদলে ইকার। এলার কথাগুলো তেমনভাবে মন দিয়ে না শুনে মেজবাবু বেশ গম্ভীর স্বরে বলে, প্রকাশ ঝা খুব উঁচু হলে লোক, তাকে জেরা করা। জেরা করবেন কেন? প্রকাশ ঝাড় স্বস্তিপাঠ করে খবর বের করুন। ইলেকশনের ব্যাপারটা আমারও মাথা থেকে একটু বেরিয়ে গিয়েছিল। থ্যাংক ইউ। এলা কথাটা বলতেই আমি সঙ্গে সঙ্গে বলি, এই ইলেকশন নিয়ে দেবরাজকে অনেক কথা শুনতে হয়েছিল। মডেল লাইনে ইলেকশনের প্রয়োজন কি? ভেরি সিম্পল, কিয়ামা তো শুধু একটা কোম্পানি নয়, এর আন্ডারে গোটা 6 ফ্যাশন এজেন্সি আছে। গত 5 বছরে যত টপ টপ মডেল বেরিয়েছে সেটা কিয়ামার হাত ধরি। এর মধ্যে প্যানাস, রাজ অরোরা, কাজল এগুলো নামি এজেন্সি। বর্তমানে কিয়ামার সুপার ইলেকশন বিজয়ী লীনা গুপ্তাই ঠিক করে মডেলরা কোন এজেন্সিতে ওয়ার্ক করবে বা বিদেশে শ্যুট করতে যাবে কিনা। লীনা গুপ্তার আগে এটার দায়িত্বে ছিল দেবরাজ। এই লীনা গুপ্তার বিপরীতেই দাঁড়িয়েছিল উর্বশী জিতলেই চেয়ারটার নামমাত্র উর্বশীর হতো, আসলে সেটা হ্যান্ডেল করতো দেবরাজ। বুঝলাম, খুবই হাই পলিটিক্যাল কেস। বলে নিয়ে আমার দিকে বিরক্তির ভঙ্গিতে চেয়ে নিয়ে আমার উদ্দেশ্যে বলে, কাল সকালে সুন্দর করে সেজে গুজে আমাকে বাড়ি থেকে পিক আপ করবে। কেন স্যার? কেন মানে? এই কেন মানে? সব কিছু কি তোমায় বলে নিয়ে করতে হবে নাকি? মেজবাবুর বিদ্রুপে লক্ষ্য করলাম এলা মুচকি হাসি হাসল। আমাকে অপমান করে মেজবাবু যে কি লাভ পান সেটাই বড় প্রশ্ন। কথা মতো সকালবেলা টিপটপ ফিট বাবু সেজে পুলিশি জিপ নিয়ে পৌঁছে যাই মেজবাবুর বাড়িতে। তিনিও তৈরিই ছিলেন। আমাকে সাথে করে নিয়ে উপস্থিত হন কিয়ামা কোম্পানিতে। দেবরাজের খুনের খবর এখন নিউজ পেপার আর খবরের চ্যানেলে। মেজবাবু সোজা আমায় নিয়ে পৌঁছায় কিয়ামার ম্যানেজার রুমের দিকে। দরজা খুলে মেজবাবু বিদ্রুপের সাথে প্রকাশ ঝায়ের উদ্দেশ্যে বলে ওঠেন, ভেরি ব্যাড মর্নিং। হ্যাঁ, প্রকাশ ঝা বেশ অবাক হন। মাঝবয়সী ভদ্রলোক, মাঝারি গড়ন, মাথার চুল পাতলা হলেও একটা আভিজাত্য লক্ষ্য করা যায়। পরনে কালো ব্লেজার। মেজবাবু নিজের পরিচয় দিতে প্রকাশ ঝা বসতে বলেন। কথা বলাতে বুঝলাম
ব্যক্তির কথার টানে একটা অবাঙালি ছাপ স্পষ্ট। দেবরাজের ব্যাপারে শুনলাম, খুবই খারাপ লাগলো। তাকে খুন করেছে কুছ জানা গেল? সেটা জানতেই তো আপনার কাছে আসা, কারণ এই মুহূর্তে আপনি সাহায্য না করলে আমি একেবারে অথই জলে পড়ব। नहीं नहीं, ऐसी बात नहीं। हमार साध्य मतो আমি হেল্প করব। पूछिए क्या जानना चाहते हो? আচ্ছা, কোম্পানির সাথে দেবরাজের সম্পর্ক কেমন ছিল? হ্যাঁ, ভালোই। তাহলে এই ইলেকশনের কারণ কি? জি কুछ ফ্যাশন এজেন্সি দেবরাজের কামের উপর সওয়াল তুলছিল যে দেবরাজ মডেলদের সাথে পার্সেলিটি করছে। দুটো সবুত ওর ব্যাপারে পাওয়া যায়। তবে দেবরাজের সাথে কথা বলি, ওরও জানায় যে এটা ওর ব্যাপারে স্ক্যান্ডেল করা হচ্ছে। প্রমাণ দিয়েছিল কে? জি লীনা গুপ্তা। লেকিন প্যাশন और কাজল এই দুটো এজেন্সি দেবরাজের কামে খুব স্যাটিসফাই ছিল। কিন্তু আমাকে কোম্পানির ভালোটা দেখতে হবে, उसके लिए ইলেকশন করতেই হলো। তিনজন ক্যান্ডিডেট ছিল, লীনা গুপ্তা, সোফিয়া দুবে और উর্বশী চৌধুরী। তিনজনই দেখছি লেডি। এটা কি ফিমেল সিটের উপর হয়েছিল? হুট করে আমি জেরার ভঙ্গিতে প্রশ্ন করতেই মেজবাবু কটমটিয়ে আমার দিকে তাকান। বুঝে গেলাম ওনার স্টাইলে বাধা দিচ্ছি, কিন্তু প্রকাশ যা বিরক্তি না প্রকাশ করে শান্তভাবে উত্তর দেয়, জি, যেহেতু লীনা গুপ্তা এই ব্যাপারে মেন ছিল সেই জন্যে। আচ্ছা, তার মানে যেহেতু ফিমেল সিট সেই জন্যে দেবরাজ দাঁড়াতে পারল না, তার বদলে উর্বশীকে দাঁড় করালো। হামেশা পলিটিক্সে এটাই হয়, নয়া কুছ নেই। কিন্তু ভোটে উর্বশী হেরে গেল। জি, 12 ভোটে। হোয়াট? মাত্র 12টা ভোটে? জি, আমাদেরকে অবাক করেছিল কিন্তু। আচ্ছা, এই শশাঙ্ক এ কেমন? আব তক তো ঠিকই আছে। দেবরাজের সাথে কত বছর হলো? দেবরাজের স্ট্রাগল লাইফ থেকে। আপনার সত্যিই মনে হচ্ছে না যে দেবরাজের সাথে শশাঙ্কের জুটি ভাঙেনি? মনে তো হয় না। ফ্লোরিডার গ্রিন হোটেলে কি আমার কোনো মিটিং ছিল? জি নেই। কিউ? মেজবাবু আর কোনো প্রশ্ন করলেন না। নমস্কার জানিয়ে আমাকে নিয়ে বাইরে বেরিয়ে এলেন। সত্যি বলতে প্রকাশ ঝায়ের সাথে কথা বলে নিয়ে খুব একটা ফল আমাদের হলো না। কিয়ামা থেকে বেরোতে যাব এমন সময় আমার সাথে চোখাচোখি হয় শশাঙ্কের। আমি ফিসফিস করে মেজবাবুর কানে কানে, ওটা শশাঙ্ক বলতেই তিনি খেঁকিয়ে উত্তর দেয়, সেটা আবার ফিসফিসিয়ে বলার কি আছে? যা বলবে উচ্চস্বরে বলবে, বুঝেছো? এই যে শশাঙ্ক বাবু, একটু দাঁড়াবেন, এই গুটি কয়েক কথা আছে আপনার সাথে। মেজবাবুর ডাকে শশাঙ্কের পায়ের গতি থেমে যায়। দেবরাজ যে খুন হয়েছে সেটা বোধহয় আপনি দায়িত্ব নিয়ে প্রেসকে জানিয়েছেন। হ্যাঁ, কেন? চুপে চাপে তদন্ত করবার প্ল্যানে ছিলেন নাকি? চুপে চাপে কি আর তদন্ত হয়? গুটি কয়েক কথাগুলো কি কি? আমার কাজের দেরি হয়ে যাচ্ছে। দেবরাজের খুনে আপনি বোধহয় খুব একটা দুঃখিত নন, তাই না? কি করে জানলেন? সে তো মুখ দেখেই মনে হচ্ছে। মুখ থেকে যদি মানুষকে বিচার করা যেত তাহলে পুলিশের আর কি প্রয়োজন হতো? বাহ, দারুণ জবাব। দেখে সে কথা, কাজের কথায় আসি। খবর পেলাম বিগত কয়েক মাস যাবৎ দেবরাজের সাথে সম্পর্কটা কি ঠিক ভালো ঠেকছিল না আপনার? খবরটা কোত্থেকে এলো? সেটা জরুরি নয়। জরুরি হলো কি বিষয়ে বন্ধুত্বে চির ধরল শশাঙ্কবাবু? এমন কোনো ব্যাপার নয়। তাই নাকি? আচ্ছা, এই কিয়ামা ইলেকশন হওয়ার আগে লীনা গুপ্তার কাছে যে দেবরাজের ব্যাপারে প্রমাণ যায়, সেটা কার হাত ধরে? সেটা আমি জানবো কি করে? তাহলে কে জানবে? বর্ধমানের ভট্টবাবু? চোখ অন্য জায়গায় শশাঙ্কবাবু, আমার কাছে নয়।
দেবরাজ মডেলদের সাথে বেইমানি করেছে কি করেনি সেটার খবর যদি সব থেকে বেশি কারোর কাছে থেকে থাকে সেটা হলেন আপনি। এটা তো আর স্বামী স্ত্রীর দাম্পত্য বিষয় নয়। সুতরাং লীনা গুপ্তার হাতে অস্ত্র আপনিই তুলে দিয়েছিলেন। প্রমাণ? সেটাও আছে। আপাতত বলুন, এই মুহূর্তে দেবরাজের মৃত্যুতে সব থেকে বেশি লাভ কার? আর জারি হোক, আমার নয়। তিলোত্তমার সাথে কেসটা কি? আগেও আমি বলেছি। কিছু বলেননি? বেমালুম চেপে গেছেন? অযথা আমার পিছনে সময় নষ্ট না করে অন্যদিকে যান। সেটাই তো জিজ্ঞেস করছি, অন্যদিক কোনটা? শশাঙ্কের সাথে বাগযুদ্ধ একেবারে তুঙ্গে। পাশে দাঁড়িয়ে মেজবাবু নীরব দর্শকের ভূমিকা পালন করলেও তিনি যে আমার উপর বেশ খাপ্পা সেটা ওনার চোখের চাহনিতেই ধরা পড়ে। অন্যদিকে শশাঙ্ক আমাদের কোনো রকম অনুমতি না নিয়ে লং করিডোর দিয়ে বুট জুতোর খটখট শব্দ করতে করতে এগিয়ে যায়। আমি মেজবাবুর দিকে তাকাতেই তিনি তারস্বরে বলে ওঠেন, স্বাদ মিটেছে যেটা করার? পাশে যে আমি দাঁড়িয়ে আছি সেটা ভুলে গেছো? সিনিয়রকে সম্মান করতে শেখো বলে দিলাম। কাকে বলেছি? ওটায় চাকরি পাওয়া মাল করবে সম্মান, তাহলেই হলো। চলো এবারে। কোনো উত্তর না দিয়ে মেজবাবুর পায়ের গতির সঙ্গে নিজের পায়ের গতি মেলাই। ঘটনা 2 দিন কেটে গেছে। খবরিদের ঠিক করে 2-1টা খবর যা পেলাম তাতে কিছুই লাভ হলো না। অন্যদিকে মিডিয়া মেজবাবুর জীবন অতিষ্ঠ করে তুলেছে। এলা এখনও বডি হ্যান্ডওভার করেনি। কিছু একটা চিন্তা ওনার মাথাতেও ঘুরছে। ওনার কথা মতোই আবার অতুলকে থানায় ডাকা হয়। এবার অতুলকে জেরা করবে খোদ ডক্টর এলা চৌধুরী। এখানে একটা বিষয় বলা প্রয়োজন। অতুলের ট্যাক্সি বর্তমানে থানার জিম্মায়। সম্পূর্ণ ফরেন্সিক পরীক্ষা না করে ট্যাক্সি তাকে দেওয়া হবে না। এলা অফিস ঘরে এসে দাঁড়াতেই অতুল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। পাশে আমি দাঁড়িয়ে। এলা অতুলকে বসতে বলে নিজেও একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়েন। বলেন, আচ্ছা, তুমি যখন প্রথম দেবরাজের বডিটা দেখলে তখন বডির অবস্থা কেমন ছিল? আমি তো আগেও বলেছি ম্যাডাম, হ্যাঁ আমি জানি, আরেকবার বলো। মাথা নেই। রক্তের কথা বলো। মানেটা হলো তোমার গাড়ি পরীক্ষা করে যেটা পেলাম সেখানে কেবল জমাট বাঁধা। হতে পারে, আমি বুঝতে পারছি না। ওয়েট, বুঝিয়ে বলছি। গলা কাটার পর যে হারে রক্ত বেরোনোর কথা সেই রকমের রক্তের ট্রেস কিন্তু তোমার ব্যাক সিটে নেই। সেটা আমি কি করে বলবো? আমার সাথে যা হয়েছে সবই বলেছি। সত্যি করে বলো তো, দেবরাজ যখন গাড়িতে উঠছিল তখন কি আদৌ সে বেঁচে ছিল? এলার এহনো প্রশ্নে শুধু অতুল নয়, আমিও বেশ অবাক হই। অতুল সামান্য চিন্তা করে নিয়ে উত্তরে বলে, হ্যাঁ, বেঁচেই তো ছিল মনে হলো। মনে হলো? অতুল আর কিছু উত্তর দিতে পারল না। এলা যেতে বললে অতুল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। তারপর যেতে গিয়ে আমার দিকে ফিরে জানতে চায়, আমার ট্যাক্সি কবে পাবো? সময় হলেই পেয়ে যাবে। অতুল আর কোনো প্রশ্ন না করে অফিস রুম থেকে বেরিয়ে যায়। এলার মুখ গম্ভীর। সে অপলক নজরে চেয়ে রয়েছে ঘরের মেঝের দিকে। আমি পাশে বসে নিয়ে তাকে জিজ্ঞেস করি, কি ব্যাপার বলুন তো? আপনি হঠাৎ দেবরাজের বেঁচে থাকার কথা বললেন। আপনার কি মনে হয় যে দেবরাজকে গাড়ির ভিতরে খুন করা হয়নি? মনে সেরকমই হচ্ছে। কেন? ধর থেকে গলা কাটার পর রক্তের যে স্রোত চলে সেটা গাড়ির ব্যাকসিটকে ভিজিয়ে ফেলা উচিত, কিন্তু অতুলের গাড়িতে তেমন কোনো চিহ্ন পর্যন্ত নেই। আর এটা তখনই সম্ভব যখন ধর থেকে মাথা আলাদা করা হবে অনেকক্ষণ আগে। আর খুনের টাইম সেটা মিলবে কি করে? বডিকে যদি কুলারের মধ্যে রাখি তাহলে অ্যাপ্রোপ্রিয়েট টাইমের হেরফের হতে পারে। অন্তত 1.5 থেকে 2 ঘন্টার হেরফের হতে পারে। অদ্ভুত বিষয় হলো দেবরাজের বডি টেম্পারেচার যেটা হওয়া উচিত তার থেকে বডি কিন্তু অনেক বেশি ঠান্ডা ছিল। প্রথমে আমি গুরুত্ব দিইনি বটে, কিন্তু এখন মনে হচ্ছে
দেবরাজকে খুন করা হয়েছে 11টা থেকে 12টার মধ্যে। তারপর বডি আইস কুলারের ভিতরে রেখে তারপর বের করা হয়েছে। কিন্তু এইরকম বড় সাইজের ফ্রিজ কার বাড়িতে থাকতে পারে? আইসক্রিম কোম্পানি হতে পারে, আবার নর্মাল ফ্রিজও হতে পারে। খুনির উদ্দেশ্য বডি টেম্পারেচারকে অ্যাপ্রোপ্রিয়েট টাইম থেকে সরিয়ে দেওয়া, সেটার জন্য নর্মাল ফ্রিজ যথেষ্ট। কিন্তু প্রশ্ন, এত কাঠখড় পুড়িয়ে খুন কেন, আর মাথায় বা মিসিং কেন? এলার প্রশ্নের কোনো উত্তর আমি দিতে পারলাম না, কেবল নীরব শ্রোতার মতো শুনে গেলাম। তারপর কিছুক্ষণ ভেবে নিয়ে বলি, শশাঙ্ক অনেক কিছু জানে, দেবরাজের সাথে কেচ্ছা তো অবশ্যই ঘটেছে। শশাঙ্কর পিছনে লোক ফিট করো, যদিও এই মুহূর্তে বেগতিকও কিছু করবে না, স্টিল। ইলা কথাটা বলতেই পাশের ঘরের থেকে একটা শোরগোল শুরু হয়, সহকর্মীদের শব্দ। তাড়াতাড়ি ঘরে গিয়ে দেখি নিউজ চ্যানেলে দেবরাজের খবর দেখাচ্ছে, সাথে বর্তমান সুপার মডেল তিলোত্তমার ছবি। সেই ছবি বেশ ঘনিষ্ঠ। মেজুবাবুর নিজের ঘরেও টিভি বর্তমান। তিনি খবরটা দেখে নিয়ে আমাদের খোঁজে স্বয়ং অফিস রুমে আসতেই কলিগদের শোরগোল কিছুক্ষণের জন্য থামে। বিষয়টা দেখে নিয়ে তিনি বেশ ধমকের সুরে বলে ওঠেন, চ্যানেলের থেকে দেখছি তোমাদের দেবরাজের সম্পর্ক নিয়ে চিন্তা বেশি, নিজেদের কাজে মন দাও। কথাটা বলেই আমার দিকে চেয়ে আবারও বলেন, ঘরে এসো। মেজবাবুর সাথে ওনার ঘরে গিয়ে ঢুকি। কপালে হাত রেখে উনি বলেন, দৈনিকপত্র খবর পেলে কোত্থেকে, সোর্সকে? কথাটা শুনে আমি বেশ উত্তেজিত হয়ে বলি, তিলোত্তমার সাথে যে দেবরাজের লাপ্পা ঝাপ্পা আছে এটা আমার আগেই মনে হয়েছিল। হ্যাঁ, তোমার তো মনে হবে, একই ক্যাটাগরি তো। ভালো কথা বলতে গেলাম, খারাপ হয়ে গেলাম। মেজবাবু বললেন, এই দৈনিকপত্রের এডিটর নির্মল পালের সাথে দেখা করো আর জানতে চাও দেবরাজ তিলোত্তমার সোর্সকে আর ছবিগুলো কোত্থেকে পেয়েছে। সন্ধে 7:30টায় মোটর বাইক নিয়ে আমি পৌঁছাই দৈনিক পত্র অফিসে। এডিটর নির্মল পালের সাথে দেখা করে জানলাম নামহীন একটি চিঠি ওনার কাছে আসে, আর তাতেই দেবরাজের বিষয়ে গোপন তথ্য আর ছবিগুলো ছিল। কথাটা শুনে আমার মাথায় ঘুরতে থাকে শশাঙ্কের নাম। যেটাতে তথ্য আসে সেই খামও ভালো রকমভাবে দেখে নিয়ে বুঝি নর্মাল টাইপরাইটারে টাইপ করা, হাতের লেখার কোনো ভূমিকা নেই। খবর এলাকে জানালে তিনি বলেন, তিলোত্তমার সাথে একবার কথা বলো। গতবারের ভুল এইবারে আর করব না, সেটা চিন্তা করেই মেজবাবুকে তিলোত্তমার প্রসঙ্গ তুললে তিনি সামান্য চিন্তা করে নিয়ে বলেন, যাও, তবে বুঝে শুনে কথাবার্তা বলো। সব জায়গায় আবার পুলিশে যেটা দেখাতে যেও না, কারণ তুমি বিপদে পড়লে তো আমার চেয়ার ধরেও টানাটানি হয়, কোটার মাল বলে কথা। আমি উত্তর দিলাম না, কারণ জানি এর সাথে কথা বলা মানে সেধে নিজের অপমানকে ডেকে আনা। একটু রাত করেই পুষ্পক অ্যাপার্টমেন্টে যাই তিলোত্তমার সাথে কথা বলতে। পৌঁছে দেখি সামান্য কিছু লোকজনের ভিড়। নিজের ফ্ল্যাটে বড় সোফাতে বসে রয়েছে যুবতী তিলোত্তমা, আমার পূর্ব পরিচিতা। বহুবার বিজ্ঞাপনে আর খবরের কাগজে ছবি আমি দেখেছি। আমাকে দেখে নিয়ে তিলোত্তমা সামান্য অবাক হয়। আপনি? প্রশ্ন করলে আমি নিজের পরিচয় দিই। আমার উপস্থিতি যে তিলোত্তমার বেশ অপছন্দের কারণ তা তার মুখের চাহনি দেখেই বোঝা গেল। তিলোত্তমা ফ্ল্যাটে উপস্থিত নিজের বন্ধু বান্ধবদের অন্য ঘরে যেতে বলে। আমি কোনো রকম অনুমতি না নিয়ে সোফাতে বসে জিজ্ঞেস করে উঠি, দেবরাজ চৌধুরীর সম্পর্কে খবর পেয়েছেন নিশ্চয়ই? তো খবরেও আপনাদের নাম মুখচর্চিত। খেয়ালি ছেড়ে আসল কথায় আসুন অফিসার। বেশ, দেবরাজ চৌধুরীর সাথে সম্পর্কটা কতদূর গড়িয়েছিল?
আপনি দেবরাজের খুনের ব্যাপারে কথা বলতে এসেছেন নাকি আমাদের ব্যক্তিগত বিষয়ের ব্যাপারে জানতে এসেছেন? ধরে নিন দুটোই। পার্সোনাল ব্যাপারে আমি আলোচনা করতে রাজি নই। কিন্তু শুনতে যে আমি রাজি। পরপর ফ্যাশন এজেন্সি শোতে আপনি শো স্টপার। এই মুহূর্তে আপনার আর দেবরাজের হোটেলের অন্তরঙ্গের ছবিও আমাদের হাতে আছে। কেস কিন্তু জোরালো। লিসেন অফিসার, দেবরাজের সাথে সেটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। সেটাই তো জানতে চাইছি, এই ব্যাপারটা আর কে কে জানে? কে কে জানে আমি জানি না। উর্বশী? নামটা শোনা মাত্রই তিলোত্তমার কপালে একটা চিন্তার ভাঁজ দেখা দেয়। তারপর বলে, হয়তো নয় মিস তিলোত্তমা, জানতো, জানার কথা। একটা বিষয় আমার মাথায় ঢুকছে না, এত সতর্কতা অবলম্বন করেও ছবি উঠল কি করে? সেটা বলা মুশকিল, তবে দেবরাজের সন্দেহ হয়েছিল যে কেউ তাকে একটা ফলো করছে। আপনাকে বলেছিল? হ্যাঁ, কবে? বেশ কয়েক মাস আগে। কি হয়েছিল? হোটেলের বেডে দেবরাজ শোয়া, হাতে জ্বলন্ত একটা সিগারেট। তিলোত্তমা সাদা রঙের নাইট গাউন পরে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে বলে, প্যারেন্টসের শোতে কি তুমি টপার প্লে করবে? দেবরাজ নিরুত্তর। সে এক মনে সিগারেটের টান দিয়ে ধোঁয়া ছেড়ে চলেছে। কি হলো, খুব টেনশনে দেখছি। দেবরাজ, দেবরাজ, কি হয়েছে? লীনা গুপ্তা যেভাবে পেছনে লেগেছে তাতে মনে হচ্ছে আমাদের দেখা সাক্ষাৎ কিছুদিনের জন্য বন্ধ রাখতে হবে। কেন? মনে হচ্ছে আমাকে কেউ ফলো করছে। মার্কেটে যদি তোমার সাথে আমার নিউজটা লিক হয়, প্রবলেমে পড়ে যাব। আরে বাবা, এত কষ্ট করার দরকার কি? সবাইকে জানিয়ে দিলেই তো হয়। আর ঘরে যে আমার বউ বলে বস্তুটি আছে, তাকে কি জবাব দেব? উর্বশী চৌধুরী, একসময় দেবরাজ চৌধুরী ব্র্যান্ড। তিলোত্তমা কথাটা বলতেই হাতে সিগারেটটা কাঁচের অ্যাস্ট্রেতে রেখে তিলোত্তমাকে নিজের দিকে টেনে এনে তার চুলগুলো আঙুলে বুলাতে বুলাতে দেবরাজ বলে, কিন্তু এখন তো তুমি সুইটহার্ট। সেই জন্য কি হোস্টেলের রুমে তার মাসুল গুনতে হয়? মাসুল তো গুনতেই হবে, নইলে টিআরপি নেমে যাবে। ফ্ল্যাটের মহল শান্ত। কথাগুলো শুনে বেশ অবাক হয়ে জানতে চাই, লীনা গুপ্তা লোক ফিট করেছিল? দেবরাজের সন্দেহ ছিল। দেবরাজের বিষয়ে মডেল সংক্রান্ত আর্গুমেন্ট তৈরি হয়েছিল, সেটা কতটা সত্যি? দেবরাজ আমাকে হাইলাইট করেছিল বলেই লীনা গুপ্তার রাগ বেড়ে ওঠে। লীনা গুপ্তার প্রিয় মডেল ইন্দ্রাণী। এই হলো সেই ইন্দ্রাণী যে উর্বশীর পর দেবরাজের ব্র্যান্ড, তাই তো? হ্যাঁ, এই গ্ল্যামার ওয়ার্ল্ডে লীনা গুপ্তের হাত ধরেই ইন্দ্রাণী আসে। আজকে নিউজে যে খবরটা বেরিয়েছে সেটা সম্পূর্ণ লীনার প্ল্যান। আচ্ছা, শশাঙ্ক কেমন ছেলে? উপর থেকে এরকম ভালোই মনে হয়। দেবরাজের সাথে সম্প্রীতি কোনো ঝামেলা? শিওর নই, তবে কিছু তো একটা হয়েছিল, আর সেটা ওই উর্বশীকে নিয়েই। কিরকম? আমি যতটুকু শুনেছি, উর্বশী বোধহয় কামব্যাক করার প্ল্যান করছিল। ভেনাসের শোটা ছিল দেবরাজের হাতে। উর্বশী ভেনাস শোয়ের হাত ধরেই এই র্যাম্পে নামতে চেয়েছিল। দেবরাজ কি রাজি ছিল? না, কারণ ম্যারিড লেডি র্যাম্প শো করতে পারে না। কেন? কোনো কারণ নেই, এটাই রুলসের মধ্যে পড়ে। এখন ভেনাস শোয়ের দায়িত্ব কার কাছে যাবে? সেটা প্রকাশ ঝাই বলতে পারবেন। খুব বেশি হলে ওই লীনা গুপ্তা। ভেনাসের শো টপার তো আপনি, তাই তো? এখন পর্যন্ত তো আছি, তবে লীনা গুপ্তার চার্জে এলে হয়তো ইন্দ্রাণী অথবা রম্ভা। রম্ভা উর্বশীর বান্ধবী? হ্যাঁ। আচ্ছা, এই ইলেকশনে উর্বশীর হেরে যাওয়াটা কি মনে করেন আপনি?
এটা পুরো ভিতরের প্ল্যান। মাত্র 12টা ভোটে দেবরাজ হেরে গেছে। দেবরাজ? সরি, আই মিন উর্বশী। উর্বশীকে কাঠপুতুলি দাঁড় করিয়ে সিটটা যে দেবরাজ নিত এটা সকলেই জানে, এতবো আপনি দেবরাজ বলতেই পারেন। যাকগে, দেবরাজকে খুন করে আর কার লাভ হতে পারে সেটা বলুন। আই ডোন্ট নো। উর্বশীর সাথে দেবরাজের সম্পর্ক বোধ হয়। লিসেন, সেটা আমি বলতে পারবো না। আপনি বলতে না পারলে কে পারবে মিস তিলোত্তমা? ঘরে সুন্দরী ব্র্যান্ডেড বউ থাকতেও দেবরাজ আপনার পেছনে। লক্ষ্য করলাম কথাটা শুনে তিলোত্তমার কিছু একটা বলতে গিয়েও যেন থেমে গেল। রাগটা যেন সম্পূর্ণ হজম করল। সেটা বুঝে নিয়ে শান্ত স্বরে প্রশ্ন করি, সরাসরি জিজ্ঞেস করছি, দেবরাজের খুনে শশাঙ্কের কি লাভ আছে? কিছুটা। কারণ কোন ক্লায়েন্টের সাথে ডিল হচ্ছে সেটা দেবরাজের পর ওই শশাঙ্কই জানে। দেবরাজ সরে গেলে যাবতীয় ক্লায়েন্ট নির্ভর করছে শশাঙ্কের উপর। লীনা গুপ্তার বদলে ভেনাসের চার্জ শশাঙ্কের হাতেও যেতে পারে। গ্রিন হোটেলে দেবরাজের সাথে কাদের মিটিং ছিল? এই ব্যাপারে দেবরাজ আমায় কিছু বলেনি। আর কোনো রকম কিছু জিজ্ঞাসা না করে সোফা ছেড়ে উঠে দাঁড়াতেই তিলোত্তমা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। তিলোত্তমার ফ্ল্যাট থেকে বেরিয়ে সোজা পৌঁছাই বাড়ি। দেখি এলা অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছে। ওনাকে তিলোত্তমার সাথে হওয়া কথাগুলো জানালে তিনি সামান্য চিন্তায় ডুবে যায়। কচুরিপানা ভর্তি ডোবাতে ঢিল ছুঁড়লে কিছুক্ষণের জন্যে জায়গাটি ফাঁকা হয়ে আবার ভরাট করে ফেলে। এই কেসটাও ঠিক তেমনি। কিছুক্ষণের জন্যে সূত্রের হাত ধরে ফাঁকা হলেও আধার এসে জায়গাটা দেখা দিচ্ছে। ঘুরে ফিরে বারবার শশাঙ্কের দিকেই মোড় ঘুরছে, কিন্তু এলার কাছে অতুলের জবানবন্দিটাই যে লক্ষ্যের তালা হয়ে বসে আছে। প্রশ্ন তো অবশ্যই আছে, সত্যিই কি দেবরাজ জীবিত ছিল ট্যাক্সিতে ওঠার আগে? বেলা 12টার দিকে আমি আর মেজবাবু উপস্থিত হই তুলসী অ্যাপার্টমেন্টে। লক্ষ্য উর্বশী চৌধুরী। আসার আগে এলা আমায় বেশ আপ্লুত স্বরে আমার প্রতি জানিয়েছে, উর্বশীর কাছে যাচ্ছই যখন, আমার জন্য একটা অটোগ্রাফ এনো। আমি ওর মারাত্মক ফ্যান। আজ পর্যন্ত উর্বশী কাউকে অটোগ্রাফ দেয়নি। পুলিশ হয়ে অটোগ্রাফ চাইব? 5 তলায় উর্বশীর ফ্ল্যাট। দরজার কাছে এগিয়ে বার দুয়েক বেল বাজাতেই একজন বছর 30-এর লোক দরজা খোলে। বুঝলাম এ হলো সার্ভেন্ট। নিজেদের পরিচয় দিয়ে উর্বশীর কথা জিজ্ঞেস করলে লোকটি ভিতরে নিয়ে গিয়ে সোফাতে বসতে বলে। চারিদিকে দেবরাজ আর উর্বশীর ছবি টাঙানো। মুগ্ধ হয়ে উর্বশীর ছবিগুলো গিলে খাচ্ছি। এমন সময় পাশ থেকে মেজবাবু বলে ওঠে, ভুলে যেও না উর্বশী দেবরাজের বউ। পরস্ত্রীকে ওই নজরে দেখার স্বভাবটা এবার পাল্টাও। না স্যার, আসলে এত সুন্দরী। হ্যাঁ, ভগবান হাতে সময় নিয়ে বানিয়েছে। আর তোমায় যখন বানিয়েছে ভগবানের মুড একেবারেই ভালো ছিল না। সানডেতে বানিয়েছিল তো। অতটাও খারাপ দেখতে নই। কি বললে? আগে কিছু না স্যার। আমি চুপ করে যাই। হঠাৎ কানে আসে হিল জুতোর খটখট শব্দ। ড্রয়িং প্লেসে প্রবেশ করে মডেল উর্বশী। পরনে আকাশি রঙের শিফন নাইট গাউন, কোমর ছাড়িয়ে লম্বা চুল। সাজের বিন্দুমাত্র বাহুল্য নেই, কিন্তু তবুও যেন পরমা সুন্দরী। দেবরাজের মৃত্যুতে মূর্ছে গেলেও সেটা তেমনভাবে সে প্রকাশ করছে না। আমাদের কাছে এসে বেতের সোফায় বসে নিয়ে উর্বশী বলে ওঠে, চা, কফি, ঠান্ডা কিছু? অন ডিউটি। মেজবাবু শান্ত উত্তরে উর্বশী কেবল মাথা নাড়ে। মেজবাবু বলে ওঠেন, দেবরাজ চৌধুরীর বিষয়ে কিছু জানার আছে। বলুন।
সম্প্রতি তিলোত্তমার যে নিউজটা মার্কেটে এসেছে সে ব্যাপারে আপনি কিছু জানতেন? না। স্ট্রেঞ্জ, স্বামী বাইরের কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে কিনা সে ব্যাপারে স্ত্রী হয়ে জানতেন না? না, কাজের ব্যাপারে দেবরাজ খুবই একরোখা ছিল, খুব একটা ডিটেল আমার সাথে আলোচনা করতো না। এবার কাজের নাম করে বাইরে কার সাথে দেখা করছে সেটা আমার পক্ষে জানা মুশকিল। ঘটনার দিনটি কি কি হয়েছিল, বিশেষ করে রাতের ব্যাপারটা বলছি আমি। 8:30 নাগাদ ও ফিরল কিয়ামা থেকে। ভরদ্বাজ মানে আমার সার্ভেন্ট কফি করে ওকে দেয়। তারপর শশাঙ্কের টেলিফোন আসে। আচ্ছা, আপনি কি করে বুঝলেন যে ফোনের ওপারে শশাঙ্ক? দেবরাজ নাম নিয়েছিল। কাজ সংক্রান্ত কথা বলার পর ঠিক 10:30টায় বেরিয়ে যায়। কোথায় সেটা জিজ্ঞাসা করলেন না? আপনি বোধহয় ভুলে গেলেন একটু আগে আমি কি বললাম। দেবরাজ নিজের কাজের ব্যাপারে আমার সাথে আলোচনা করতো না। আচ্ছা, দেবরাজ কি ড্রিঙ্ক করতো? হ্যাঁ। তিলোত্তমার ব্যাপারে আপনার কাছে কোনো খবর আসেনি? ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে ডিরেক্ট জিজ্ঞেস করুন যে দেবরাজের সাথে তিলোত্তমার অ্যাফেয়ারের ব্যাপারে আমি জানতাম কিনা। উত্তরটা হলো না। আচ্ছা, কোনো সময় সন্দেহ হয়নি এই যে পরপর তিলোত্তমার সাথে দেবরাজের শো তো গ্ল্যামার লাইনে যখন আমি ছিলাম পরপর হিট শো দেবরাজের সাথে আমারও হয়েছে। কিন্তু আপনারা তো পরবর্তীতে ভালোবেসে বিয়ে করেছিলেন। কন্ট্রোভার্সি শুনেছিলেন কিছু? না। তাহলে একজন সুপার মডেল নিজের ব্র্যান্ড ইমেজের জন্য পাবলিক ডিমান্ড ফলো করে। পাবলিক মহলে বর্তমানে তিলোত্তমা দেবরাজ জুটি পপুলার। সো মেজবাবু কিছু জিজ্ঞেস করতে যাবেন, এমন সময় ওনাকে চেপে আমি বেশ কৌতূহলের সাথে জানতে চাই, আপনি মডেলিং ছেড়ে দিলেন কেন? বিয়ের পর মেয়েরা র্যাম্প করতে পারে না। সকলেই সেটা বলছে, এর কারণটা কি? কোনো কারণ নেই। ডিস্ট্রিবিউটাররা মনে করে মার্কেট ভ্যালু কমে আসে, কিন্তু সেটা কেবল ফিমেলদের জন্য, মেলদের জন্য নয়। বিয়ের পর মেলরা যেন বেশি করে কাজ পায়, পুরনো রুলস। আপনার ব্যাপারে একটা নিউজ জানা গেছে। কি নিউজ? 2 মাস পরে ভেনাসের যে শো হচ্ছে সেই শোতে আপনি নাকি কামব্যাক করবার প্ল্যান করছেন। নর্মালি চিন্তা করেছিলাম, বাট পরে ডিসিশন চেঞ্জ করি। দেবরাজেরও আপত্তি ছিল। কারণ? আপনারা জানেন কি না জানি না, কিয়ামাতে একটা ইলেকশন হয়েছিল। জানি, আর সেই ইলেকশনের ক্যান্ডিডেট আপনিই ছিলেন। আমি হেরে যাই, আর এতে দেবরাজ চিন্তায় পড়ে। কারণ সুপার পদে লীনা গুপ্তা বসলে লীনা নিজের মর্জি মতো নিয়ম চালাবে, আর সেটাই হলো। লীনা সুপার হওয়া মাত্রই দেবরাজের 3টে অ্যাড বাদ দিয়ে মোহিতকে সাজেস্ট করে। তার মানে লীনা গুপ্তা সুপারের চেয়ারে বসার পর দেবরাজ চৌধুরীর গ্রাফ নাম ছিল, তাই তো? কিছুটা। কিন্তু দেবরাজের মডেলিং বডি ল্যাঙ্গুয়েজ এতটাই হাই যে লীনাকে বাধ্য হয়েই দেবরাজকে সহ্য করতে হচ্ছিল। আর মাঝে আমার ভেনাসের শো করার অর্থ দেবরাজের উপর আঙুল তোলার সুযোগ করে দেওয়া, যার জন্যে আমি ডিসিশন চেঞ্জ করি। দেবরাজের সাথে শশাঙ্কের কোনো ঝামেলা চলছিল? সেটা শশাঙ্কই বলতে পারবে। কিন্তু সে তো বলছে না, তাই জন্যই আপনাকে জিজ্ঞেস করছি। ঝামেলাটা নাকি উর্বশী কেন্দ্রিক। উর্বশী সামান্য হেসে নিয়ে প্রত্যুত্তরে বলে, তিলোত্তমার সাথে যেমন দেবরাজের সম্পর্ক তৈরি হয়েছিল, আপনারা কি মনে করছেন শশাঙ্কর সাথে আমার? সেটা তো একবারও বলেনি। ইঙ্গিত তো সেদিকেই দিচ্ছেন। শশাঙ্ক আর আমি একই সময় এই ইন্ডাস্ট্রিতে আসি। আমাকে নিয়ে শশাঙ্কের ঝামেলা হওয়ার তো কথা না। যদি সেটা হয়, আপনারা আমার নাম করেই মিথ্যা কথা বলুন। বলুন যে উর্বশী বলেছে দেবরাজের সাথে ঝামেলা তাকে নিয়ে। উত্তর পেয়ে যাবেন। এতটা কনফিডেন্স? সেটা না থাকলে এই গ্ল্যামার ওয়ার্ল্ডে টিকতে পারতাম না। আর উর্বশী 10 প্লেটে মুখ দিয়ে চলে না। আর কোনো প্রশ্ন? উর্বশীর কথার ধার আছে বটে,
কিন্তু খুবই শান্তভাবে। বিশেষ করে উর্বশীর কথা বলার সময় চোখের পলক না পড়া, এটা যে একটা বিশাল গাম্ভীর্য ব্যক্ত করে তা বলার অবকাশ রাখে না। মেজবাবু নির্বাক, তিনি আর কোনো প্রশ্ন না করে আমাকে নিয়ে উঠে পড়েন। দুপুরের দিকে আমার খবরি এসে একটা অদ্ভুত রকমের খবর দেয়। জানা গেছে লীনা গুপ্তা একজন লোক ফিট করেছিল দেবরাজের বিপরীতে। খবরি খোঁজ খবর চালাচ্ছিল, এমন সময় তার সাগরেদ লীনা গুপ্তার খবরটা জানায়। মেজবাবুকে জানালে তিনি আর দেরি না করে সোজা আমাকে নিয়ে উপস্থিত হয় লীনা গুপ্তার অফিস লিনাস হাউসে। দেখা করতে বেশ সমস্যা তৈরি হয়। অবশেষে মেজবাবুর হুমকিতে অফিস স্টাফেরা লীনা গুপ্তার সাথে দেখা করার একটা ব্যবস্থা করে দেয়। কাঁচের ঘরে লীনা গুপ্তা বসা, পরনে গাঢ় পান্না রঙের ফুল স্লিভ লেডিস কোট। বয়স 40-এর ঘরে হলেও বয়সের ছাপ পড়েনি বললেই চলে। একসময় লীনা গুপ্তা নিজেও মডেল ছিলেন, বয়সের সাথে সেটা ছেড়ে এখন মডেল ম্যানুফ্যাকচার করে, মানে মডেল মার্কেটে আনে। আমরা ঘরে ঢুকতেই লীনা বেশ অহংকারের সাথে বলে ওঠে, দেবরাজের খুনের সাথে আমার বা আমার কোম্পানির কোনো যোগ নেই। চেয়ারে বসে নিয়ে মেজবাবু উত্তর দেয়, সেটা আমার উপরে ছাড়ুন না। দেবরাজের মৃত্যুতে সব থেকে বেশি লাভ তো আপনার হলো। কিসের লাভ? এই যে সব মডেলের ভাগ্য আপনার হাতে। আমি দেবরাজ চৌধুরী নই। যার গুণ আছে সেই এই ওয়ার্ল্ডে টিকবে। দিস ইজ মডেলিং রুলস। দেবরাজের পেছনে লোক ফিট করেছিলেন কেন? কিসের লোক? দেবরাজের কর্মকাণ্ডের খবর নেওয়া। আর দেবরাজের বিষয়ে এই মডেলিং সংক্রান্ত ইনফরমেশন তো শশাঙ্ক দিয়েছিল। শশাঙ্ক আমার নয়, দেবরাজের সেক্রেটারি। তাতে কি হয়েছে? টাকা ফেললে তো মাটির পুতুলও কথা বলে। ঠিক যেটা আপনারা করেন। শুনুন, এইসব ছু কিতকিত আমার সাথে খেলে কিচ্ছু হবে না। মডেলিং একটা বিজনেস ওয়ে, মার্কেট কথা বলে। খুন খারাপি করে এই লাইনে কিচ্ছু হয় না। আর ইলেকশনটা, প্রকাশ ঝাকে ইলেকশনের বুদ্ধিটা তো আপনি দিয়েছিলেন। সেটা মডেলদের কথায়, সেটার কাগজও আছে, তাতে তাদের সিগনেচারও আছে। চাইলে দেখিয়ে দিচ্ছি। দেবরাজ মডেলদের সাথে বেইমানি করেছিল, তার সাথে বেড শেয়ার না করলে শো পাবে না। এই রকম অ্যালিগেশন আমার কাছে আসার পরেই আমি স্টেপ নিই। আর সেই জন্যই লোক ফিট করে তিলোত্তমার খবরটা লিক করে দেন। শুধু তিলোত্তমা কেন, ইন্দ্রাণীও আছে। ইন্দ্রাণীকে রীতিমতো দেবরাজ দিনের পর দিন ইউজ করেছে। তারপর তিলোত্তমা কি ইনফরমেশন নিয়ে আমার কাছে এসেছেন? দেবরাজ মালটিকে কতটুকু চেনেন আপনারা? শেয়ানা শেয়াল একটা। মেয়েদের শরীর ছাড়া ও কিচ্ছু বোঝে না। নিউ কামার মডেলদের শো স্টপারের ভাওতা দিয়ে নিজের শোবার বিছানায় তুলেছে। সে খবরটা তিলোত্তমা দেয়নি। তিলোত্তমার তো এসব অজানা নয়। আর সেই জন্যই তো 12 ভোটে হারালেন। দেখুন, আপনারাও জানেন, আমিও জানি, উর্বশীকে কেবল শিখণ্ডী খাড়া করেছিল। সেটা ভোটাররা বুঝে গিয়েছিল। কোনো ছলচাতুরি করে জিতিনি। আর যদি ছলচাতুরি করি তাহলে মাত্র 12টা ভোটের জন্য। হ্যাঁ, এটা ঠিক। যখন ক্যান্ডিডেট লিস্টে উর্বশীর নাম আসে তখন আমি একটু ঘাবড়ে যাই। জেতার চান্স নিয়ে সন্দেহ হয়। আর সেটা দেবরাজ ইচ্ছে করে করেছিল। মানে? দেবরাজের সাথে প্রকুলের জুটি তিলোত্তমা। দেবরাজ তো তিলোত্তমাকেও দাঁড় করাতে পারত, উর্বশী কেন? তার কারণ দেবরাজ জানতো এই ওয়ার্ল্ডে উর্বশীর প্রেজেন্টেশন টু মাচ হাই। কোনো কন্ট্রোভার্সি, খারাপ নিউজ আজ পর্যন্ত উর্বশীর নামে নিউজে বেরোয়নি। এছাড়া নিউ কামার মডেলরা উর্বশীকে নিজের আইকন মনে করত। কোনো রকম নেশা বা ড্রাগ অ্যাডিক্টেডও উর্বশী ছিল না। আর সব থেকে বড় কথা, ওর ক্যারেক্টার ইমেজ। যাকে ভালোবেসেছে তাকে বিয়ে করেছে।
হাই স্ট্যাটাসে থাকাকালীন মডেলিং থেকে সরে যায় শুধুমাত্র দেবরাজের কথায়। এতগুলো প্লাস পয়েন্ট আমাকে ঘাবড়ে দিয়েছিল। এটারই সুযোগ নিতে চেয়েছিল দেবরাজ, কিন্তু লাভ হয়নি। সকলেই জানতো সিটে উর্বশী জিতলেও ওটা চালাবে দেবরাজ। পাবলিক আমাকে সঠিক বলে চুজ করে। তিলোত্তমার নিউজ বার করার কারণটা কি? আমি কোনো লোক ফিট করিনি। দেবরাজের ব্যাপারে ইনফরমেশন আমি মডেলদের কাছ থেকেই পেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণের জন্য ধরছি আমি লোক ফিট করেছিলাম। ছবিগুলো আমার কথাতেই তারা তুলেছিল। যে ছবিগুলো প্রেস লিক করেছে সেগুলো প্রায় 1 বছর আগের। যদি আমি লোক ফিট করে এগুলো হাতে নিতাম তাহলে ইলেকশনের টাইমে পাবলিক করতে পারতাম। ভোট 12-র বদলে আরও বেশি হতো। সেটা না করে ইলেকশন হয়ে যাবার পর, দেবরাজের খুনের পর আমি পাবলিক করব কেন? আমার লাভ কোথায়? সুপারের চেয়ারে তো আমি আছি, অন্তত আগামী 3.5 বছর কনফার্ম। তাহলে মেজবাবু এক দৃষ্টে চেয়ে থাকেন লীনা গুপ্তার দিকে। লীনা গুপ্তার ভাবগতিও অনেকটা সেই রকম। আর কোনো কিছু জিজ্ঞেস না করে মেজবাবু আমাকে সাথে করে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। ঘর থেকে বেরোতেই মনে হলো লীনা গুপ্তা টেলিফোন ডায়াল করেছে। মেজবাবুকে দাঁড় করিয়ে দরজায় কান রাখি। শুনতে পেলাম লীনা গুপ্তার গম্ভীর কণ্ঠস্বর, কিন্তু ফোনের বিপরীতে কে সেটা প্রথমে ঠাউর করতে না পারলেও লীনা গুপ্তার নাম নেওয়াতে সেটাই পরিষ্কার হলো। লীনা গুপ্তা বলছি। দেবরাজকে কেন্দ্র করে পুলিশ আমার চৌকাঠ পর্যন্ত এসেছে। হুমকি দিচ্ছি না, কেবল বলছি কান খুলে শুনে রাখো ইন্দ্রাণী, আমার নাম যদি কেসে জড়ায় তুমিও ছাড় পাবে না। দেবরাজের সাথে তোমার নামও জড়িয়ে আছে। ঘটনার পর 7 দিন কেটে গেছে। আমরা যেখানে ছিলাম সেইখানেই। কোনো নতুন খবর নেই। বারবার একই জিনিস ঘুরে ফিরে আসছে। দেবরাজ চৌধুরীর খুনের কোনো রকম কিনারা নেই। অতুলকে তার ট্যাক্সি হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে। অন্যদিকে উর্বশীকে দেবরাজের বডি দিয়ে দেওয়া হয়েছে। মহা সমারোহে দেবরাজের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। খবরিদের কাজে লাগিয়েও কোনো খবর নেই। বিগত কয়েকদিনে এলার শরীরও বেশ ভেঙে পড়েছে। না, কোনো শারীরিক অসুস্থতা নয়, পুরোটাই কেস সংক্রান্ত। দিন রাত দেবরাজের কেস নিয়ে সে ডুবে রয়েছে। এর আগেও বহু কেসের সাক্ষী থেকেছি বটে, কিন্তু দেবরাজের কেস তার মধ্যে সব থেকে সেরা, যেখানে হাতে ক্লু পাওয়ার পরও কিছুই আমরা করতে পারছি না। এমন শনিবারের সকালে ঘটল একটা অঘটন। এলা মেজবাবুর ঘরে বসা, পাশে আমি দাঁড়িয়ে। এলা টাইম নিউজ পেপার টেবিলের উপর রেখে বলে ওঠে, উলট পুরাণ ঘটে গেল তো। দেখি নিউজ পেপারে বড় বড় করে হেডলাইন ছেপেছে, ভেনাসের ফ্যাশন শোয়ের চিফ উর্বশী চৌধুরী। যেটা হবার নয় সেই রকম অপ্রত্যাশিত খবর। খবরটা পড়ে মেজবাবু চিন্তার সুরে বলে ওঠেন, ভেবেছিলাম হয় লীনা গুপ্তার হাতে অথবা শশাঙ্কের, কিন্তু আপনি খবরটা খেয়াল করলেন না যে প্রকাশ ঝায়ের অনুরোধে উর্বশী রাজি হয়েছে? কিন্তু কেন এই মুহূর্তে সুপার লীনা গুপ্তা, তাকে বাদ দিয়ে? সেটা প্রকাশ ঝাই বলতে পারবেন। আর একটা জিনিস লক্ষ্য করার মতো, ভেনাসে প্রথম র্যাম্প ওয়াক করার কথা ছিল 25 জন মডেলের। উর্বশী চিফ পদে বসা মাত্র সেটা 75 করেছে। এত বিগ অ্যামাউন্টের মডেল নামানো টু মাচ এক্সপেন্সিভ। উর্বশী কিন্তু নিজেও প্রচুর খরচ করছে। আমি খবরটা ভালো রকম পড়ে নিয়ে বলি, কিন্তু এই ভেনাসের শো স্টপারটা কে সেটা কিছু লেখেনি।
দেবরাজ যখন চার্জে ছিল তখন তো তিলোত্তমা, এখন কে? রম্ভা হবার চান্স রয়েছে, কারণ উর্বশীর খুব কাছের বান্ধবী সে। হঠাৎ একটা কথা আমার মাথায় আসতেই সেটা আমি বলে ফেলি। বুঝলেন, আমি আর মেজবাবু যেদিন উর্বশীর বাড়িতে গিয়েছিলাম সেই দিন অ্যাস্ট্রেতে পোড়া সিগারেটের ফিল্টার দেখেছিলাম, যেটা পুরানো নয়। আমার যাওয়ার কিছুক্ষণ আগেই মনে হলো উর্বশী সিগারেট খায় না, তাহলে অত দামি ব্র্যান্ড? শশাঙ্ক হতে পারে, অথবা অন্য কেউ, যাকে এখনো পর্যন্ত আমরা আয়ত্তে আনিনি। প্রকাশ ঝায়ের সাথে দেখা করে উর্বশীর ব্যাপারে জিজ্ঞেস করলে উনি জানান, দেখিয়ে মার্কেট বুঝতে হবে। দেবরাজ ভেনাসের শোয়ের দায়িত্বে ছিল। ওর এইভাবে মার্ডার হওয়াটা যথেষ্ট দুর্বল করেছে আমাদের। উর্বশী রাজি ছিল না। বলতে গেলে আমি জোর দিয়ে ভেনাসের শো দায়িত্বর কাঁধে চাপিয়ে দিই। লীনা গুপ্তার নাম পুলিশের সাথে জড়াচ্ছে, অতএব ভেনাসের শো নিয়ে কোনো রকম রিস্ক আমি নেবে না। অন্যদিকে উর্বশীর খবর এখন নাম্বার 1-এ। 3 বছর পর উর্বশীর কামব্যাক ফ্যাশন জগতে বেশ আলোড়ন তৈরি করেছে। ইলাকে এই ব্যাপারে জানালে সে বলে, আমি নিজে একবার উর্বশীর সঙ্গে কথা বলতে চাই, কিন্তু ফ্ল্যাটে নয়, আমার কেবিনে। সেই রকম সোমবারের সকালে তিনি জানান উর্বশীকে থানায় নিয়ে আসতে। থানায় একেবারে ভিড় উপচে পড়েছে। সাধারণ পাবলিক আর প্রেসের ভিড়ে থানার গ্রাউন্ড একেবারে ঠাসা। সাদা রঙের মার্সিডিজ গাড়ি পুলিশ স্টেশনের মেইন গেট পেরিয়ে ভিতরে ঢুকতেই ভিড় একেবারে উপচে পড়ে। পেছনে থানা থেকে পাঠানো পুলিশ জিপ। ব্যাক সিটের দরজা খুলে নামল উর্বশী। পরনে কফি কালারের হাফ গাউন, চোখে সানগ্লাস, মাথায় লম্বা চুল বল খোপায় বাঁধা। প্রেস ঘিরে ধরতেই তিনি কোনো রকমে তাদের কাটিয়ে এলার করিডোরে আমার মুখোমুখি হয়। এলার প্রসঙ্গ উঠলে আমি নিয়ে যাই এলার কেবিনে। এলা নিজের কেবিনেই বসেছিল। আমি উর্বশীকে চেয়ারে বসিয়ে পাশের ঘরে চলে গিয়ে জানলার ধারে দাঁড়াই। এখান থেকে ঘরের ভিতরে থাকা মানুষ দুটোকে স্পষ্ট দেখা যায়, কিন্তু আমাকে কেউ দেখতে পাবে না। ভূমিকা না করে এলার সাথে হওয়া উর্বশীর কথা সরাসরি লিখছি। উর্বশী চেয়ারে বসতেই এলা শান্ত স্বরে জিজ্ঞেস করে, টেল মি, টি, কফি or something else? No, thanks. Are you a forensic doctor? Yes. I have something to know about the case, and that's why I gave you a little trouble. Well, what's the reason for calling me here like this? Am I a criminal in this case? Where is the difficulty in thinking about the matter in a general way, Miss Chaudhary? The murder was committed by your husband, not by your neighbor. I had flagged for questioning related to Devraj's case. Do you understand what it means to be called to the police station like this? Do you have any idea how much of an effect this could have on my status and reputation, doctor? Right now, finding your husband's killer is more important than maintaining your status or reputation, blah blah blah. Okay, fine. Ask me. You told the officers that you didn't know about Tilottama. Yes. But this is not credible. If you don't believe it, that's your problem, not mine. There's nothing written anywhere that a wife has to know about her husband's secret love. You decided to come back from Venice fashion show. Later you changed it. And now you were the chief ambassador at the show. The matter is not being cleared up, madam. I didn't agree at first. Prakash Cha requested me multiple times, and then I agreed. I also thought newcomer models take my hand and step into the fashion world. What's the harm in that? That's why I made agreements on paper and increased the number of models from 25 to 75, and this is not just my word.
I have to pay a huge amount of money too. Okay, I understand. What do you suspect of the murder of your husband Devraj Chaudhary? No idea, doctor. I didn't see him tense about anything on the night of that accident. Your husband didn't return home one night. Didn't you worry about it? You didn't even file a missing person report with the police station. This was not the first time. Devraj has spent many nights outside, many times before. How was I supposed to know that this night will be his last one of his life? How was Devraj's mood after losing the Kiyama election? He was very much mentally broken. I tried to explain, but his stubbornness was destroying him day after day. He also increased his drinking. Don't mind, Mrs. Chaudhary. I applaud your decision. You are a unique model of our time, who has walked up the ramp in the fashion show of Holland. After this show, your market demand in the fashion world became very high. The fashion organizers in Russia, Indonesia, Paris were eager to sign you. When your career was at its peak, you married Devraj and sacrificed your career. It's very simple. I love Devraj. He proposed me after the Hollywood show and I agreed. It's not called sacrificing one's career, it's called adjusting or compromising with the lover. May I go now? I'm very tired. উর্বশীর শেষ কথাতে এলা মুখে কিছু না বললেও মাথা নেড়ে যাওয়ার অনুমতি দেয়। উর্বশী নিজের পার্সের ভেতর থেকে নিজের সানগ্লাস বের করে সেটা চোখে পড়ে নিয়ে সোজা ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে এলা চুপ করে বসে থাকে চেয়ারে, চোখে সেই পুরানো চাহনি যেটা আমার পূর্ব পরিচিত। সন্ধ্যার দিকে আমি আর এলা পৌঁছাই মডেল ইন্দ্রাণীর বাড়িতে। সুবিশাল দ্বিমহলা ইমারত। ডোর বেল বাজাতেই দরজা খোলে ইন্দ্রাণী। বছর 22-এর সুন্দরী যুবতী আমাদের দেখে সামান্য অবাক হয়, কিন্তু আমি অবাক হয়ে যাই। ইন্দ্রাণী আমাকে দেখেই বলে ওঠে, অপেক্ষা করছিলাম, ভাবছিলাম এত দেরি করছে কেন। পরে মাথায় এলো প্রেসের লোকেরা যখন মেজবাবুকে ছেঁকে ধরেছিল তখন পাশে আমিও দাঁড়িয়েছিলাম। সেই সময় আমার ছবিও তারা তুলেছিল। ঘরে নিয়ে গিয়ে বসাতেই দেখি ঘরটি বেশ সাজানো গোছানো। আমি যে লীনা গুপ্তার সাথে টেলিফোনে হওয়া কথাগুলো শুনেছিলাম সেটা এলাকে জানালে এলা নিজে ইন্দ্রাণীর সাথে দেখা করার কথা বলে। এলা হেসে নিয়ে নরম সোফাতে বসে নিয়ে প্রশ্ন করে, তুমি লীনা গুপ্তার প্রিয় মডেল? লিনার এজেন্সির হাত ধরেই আমার এই ওয়ার্ল্ডে এন্ট্রি। এনি প্রবলেম? উর্বশীর পর দেবরাজের টপ কো মডেল তুমি। লীনা গুপ্তা তোমার নামে খুব আক্ষেপ করলো যে দেবরাজ তোমাকে রীতিমতো ব্যবহার করেছে, আর সেটার প্রতিশোধ নিতে দেবরাজকে খুন করেছি, এটাই বলতে চাইছেন তো? বাহ, একদম। খুন করতে তো চাইছিলাম, কিন্তু পারলাম আর কোথায়। তা দেবরাজ যখন ইউজ করছিল সেটা কি আমার প্রকাশ ঝাকে জানাওনি কেন? লাভ হতো না, শশাঙ্ক দেবরাজকে বাঁচিয়ে দিত। একটা কথা মাথায় ঢুকছে না, লীনা গুপ্তার কথা ধরলে তার বক্তব্য দেবরাজ মেয়েদের ব্যবহার করত, মেয়েরা রাজি হতো কেন? এই ওয়ালটার সম্পর্কে বোধহয় আপনার জানা নেই। বাইরে থেকে দেখতে যতটা ঝাঁ চকচকে
ভেতরটা ঠিক ততটাই ডাস্টবিন। পনাশ সানশাইনের অ্যাম্বাসেডর ছিল দেবরাজ। ওর কথাতে কোনো ফিমেল মডেল অ্যাডে নামবে কিনা সেটা ঠিক হতো। আমার ক্যারিয়ারের টার্ন পয়েন্টে পনাশের থেকে অ্যাড শুটের অফার আসে। দেবরাজ ডিরেক্ট বলে, ওর সাথে যদি না শুই তাহলে ও আমাকে রিপ্লেস করে দেবে। তাহলে কেরিয়ার বাঁচাতে দেবরাজের কুপ্রপোজালে রাজি হলে, তাই তো? উপায় ছিল না। পনাশের ওই অ্যাডটা যদি বেরিয়ে যেত তাহলে আমার ফ্যাশন ওয়ার্ল্ডে টেকা দেয় হতো। আমার ভাগ্য তো আর উর্বশীর মতো নয় যে এজেন্সি চিফরা আমাকে প্রোটেক্ট করবে। তোমার ভাগ্য তো তারও উপরে। মানে খুব সহজ, এমনটা যে হতে পারে আমার কল্পনাতেও আসেনি। খোলসা করে বলুন। দেবরাজ যে ট্যাক্সিতে খুন হয় তার নাম অতুল মজুমদার। তোমার এক্স বয়ফ্রেন্ডের নামও তো অতুল, তাই না? এই কি সেই অতুল? ইলার কৌতুক ভরা প্রশ্নে ইন্দ্রাণী ভয়ে ভয়ে আমাদের দিকে চায়, তারপর শান্ত স্বরে উত্তর দেয়, হ্যাঁ, তবে বর্তমানে অতুলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। 1.5 বছর আগেই আমাদের মধ্যে সব চুকে গেছে। মানে 1.5 বছর আগে মডেলিং এর লাইনে তুমি এন্ট্রি নিলে আর অতুল আউট হলো, এই তো? তা নয়, অতুলের আমার মডেলিং করা নিয়ে সমস্যা হচ্ছিল। না ইন্দ্রাণী, একেবারে না, সত্যি এটা নয়। পুলিশের খবরিরা অলরেডি খবর এনেছে দেবরাজ খুন হবার বেশ কয়েক মাস আগের থেকে অতুলের সাথে তোমার দেখা সাক্ষাৎ চলছে। বর্তমানে এই বাড়িতেও সেটা অক্ষুণ্ণ। খোঁজ নিলে জানতে পারবেন অতুলের মায়ের শরীর খুবই খারাপ, কেমো শুরু হয়েছে। অতুলের আর্থিক দিক থেকে সমস্যা হচ্ছিল, আর সেই জন্যই অতুল আমার সঙ্গে দেখা করে। সাহায্য করছিলে? করেছিলে নয়, করছি, আর ভবিষ্যতেও করব। প্রাক্তন প্রেমিকের উপর দরদ নেই, কিন্তু তার মায়ের উপর আছে। বাবা, ইন্টারেস্টিং। যেটা ভালো বোঝেন। বুঝি তো এটাও যে প্রেমিক যদি জানতে পারে দিনের পর দিন তৃতীয় ব্যক্তি তার প্রেমিকার শরীর ভোগ করছে, তাহলে কোনো মতেই তার মাথা ঠিক রাখা সম্ভব নয়। অতুল ঠান্ডা মাথার মানুষ, খুন করতেও পারে না। এতটা কনফিডেন্ট? হ্যাঁ। অতুল জানতো, তাই না? একদিন অতুল টাকা নিতে এসেছিল। সেই সময় আমি ড্রাঙ্ক ছিলাম, আর সেদিনে আমি অতুলকে সবটা বলি। শুনে কি বললো? কষ্ট পেল, বলল দেবরাজের এজেন্সি ছেড়ে অন্য ছোটখাটো এজেন্সির সাথে কন্ট্রাক্ট করতে। আর সেটাই করেছিলে, কারণ তারপরই তিলোত্তমার এন্ট্রি। হ্যাঁ। তার নিজের সাথে যখন আপোষ করেই নিলে, লীনা গুপ্তার কাছে দেবরাজের কেচ্ছা নতুন করে তুললে কেন? ইন্দ্রাণী কেমন যেন চুপ করে যায়। কোনো একটা অসীম চিন্তায় ভাসতে থাকে তার চোখের দুটো মণি। এলা ইন্দ্রাণী বলে ডাক দিতেই ঘোর কাটে, চোখ ছলছলে। এলা তার কাঁধে হাত রেখে বলে, ইন্দ্রাণী, সত্যিটা বলো, হাইড করো না। অতুল যদি কোনো দোষ না করে তাহলে ওর কোনো বিপদ হবে না, সেটা আমি তোমায় এনশিওর করছি। প্লিজ টেল মি দ্য ট্রুথ। এলার সান্ত্বনায় ইন্দ্রাণী সামান্য নাক টেনে নিয়ে বলে, পনাশ ছাড়লেও দেবরাজ আমার পিছন ছাড়েনি। এখন যে বাড়িটায় আছি সেটা নতুন। এর আগে শেক্সপিয়ার সরণিতে আমি থাকতাম। অতুলই এই বাড়ির ব্রোকারের সাথে কথা বলে কম করে কিনে দেয়। কোনো রকমে নিজের ভাঙা জীবনটা পেয়েছি, গুছাচ্ছি। এমন সময় আবার দেবরাজের কোপ পড়ল
আমার উপর। দোতলায় সিঁড়ি দিয়ে তৈরি হয়ে ইন্দ্রাণী ড্রয়িং ফ্লোরে আসতেই থমকে দাঁড়িয়ে পড়ে। বড় সোফায় হেলান দিয়ে বসা দেবরাজ, হাতে জ্বলন্ত সিগারেট। তুমি কি ব্যাপার? সিগারেটের টান দিয়ে ঠোঁটের কোণে হাসি এনে পাল্টা প্রশ্ন করে, এত সেজে গুজে কোথায়? মার্কেটে যাচ্ছ? তুমি এই বাড়িতে কেন? কি করবো ইন্দ্রাণী, তোমার ফিগারটা তো ভুলতেই পারছি না। ইউ আর টু মাচ সেক্সি বেবি। স্কাউন্ড্রেল! গালাগালি কেন করছো সোনা? আমি কি তোমায় স্যাটিসফাই করতে পারিনি? ভেবেছিলাম চুপ থাকবো, এইবার দেখছি উর্বশীর সাথে দেখা করতেই হবে আমাকে। এই, বেশি বড় বড় কথা বলবে না তো। দেবরাজ চৌধুরীকে হুমকি দিচ্ছে 2 পয়সার রেন্ডি মাগি। দেবরাজ! ইস, আস্তে আস্তে কানে লাগছে আমার। তুমি তো জানো ইন্দ্রাণী, চিৎকার বিছানায় পছন্দ করি, এই ঝগড়াতে নয়। যাকে ছাড়ো, তোমার শোবার ঘরটা কোন দিকে? ইন্দ্রাণী সারা শরীর রাগে কাঁপছে। দেবরাজের দিকে সে চেয়ে আছে ঘায়েল বাঘিনীর মতো। ঠোঁটের কোণে শয়তানি হাসি হেসে দেবরাজ ইন্দ্রাণীর কাছে এগিয়ে তার পাতলা কোমরটা চেপে ধরে সিগারেটের ধোঁয়া ছাড়ে ইন্দ্রাণীর মুখের উপরে। ঝুলপি শো করছো শুনলাম। শো স্টপারের ডিপার্টমেন্টটা কিন্তু আমার হাতে। কি? আমার পাঞ্জার থেকে বেরোনো মুশকিল সোনা। এইভাবে আর কত মেয়ের সর্বনাশ করবে? কত? ঘরে উর্বশীর মতো একটা বউ থাকতে। কি করব সোনা, ঘরের বউ পাত্তা দিচ্ছে না, আমার উপরে রাগ করে বসে আছে। আর ওদিকে তিলোত্তমা শুটের কাজে দিল্লি, আর এদিকে তুমি তোমার ভিখিরি বয়ফ্রেন্ডটাকে রস খাইয়েই যাচ্ছ। আমি কোথায় যাব বলো? ব্লাডি! আরে বাবা, অতুলের থেকে ভালো স্যাটিসফাই আমি করব তোমায়। আগেও তো আমার সাথে শুয়েছ, ভাল লাগেনি? দেবরাজ, প্লিজ প্লিজ আমাকে মুক্তি দাও। কান্নাকাটি কেন করছো? এখনো তো শুরুই করলাম না। শুরু করি, তারপর ফেল নিয়ে কাঁদবে। দেখো নি, সেই যেমন জাপানিজরা করে। হ্যাঁ, আমার মুখটাও বিন্দাস হয়ে আসবে। আরে বাবা, তাড়াতাড়ি করো। তুমি যত দেরি করবে তত তোমারই ক্ষতি। নতুন করে এসব বলতে হবে তোমায়? ইন্দ্রাণী নিজের মুখ 2 হাতে চেপে ধরে। আমি আর এলা এক দৃষ্টে চেয়ে আছি ইন্দ্রাণীর দিকে। মুখ থেকে হাত সরিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ইন্দ্রাণী বলে ওঠে, এরপর যখনই দেবরাজের মর্জি হতো, এই বাড়িতেও চলে আসতো। অতুল জানতো? একদিন দেবরাজ আর অতুল মুখোমুখি হয়। উন্মুক্ত শরীরের শার্টটা চাপিয়ে দেবরাজ ইন্দ্রাণীর প্রতি বলে ওঠে, কি হলো? আবার কান্নাকাটি কেন? ঠিক মতো পোষায়নি নাকি? ঠিক আছে, নেক্সট উইক এসে পুষিয়ে দেবো। শুনেছিলাম শয়তানের কোনো চেহারা হয় না, কিন্তু ভুল। তোমার মতো জলজ্যান্ত শয়তান যেখানে, এই শয়তানটা আছে বলেই না র্যাম্পে এখনো হেঁটে বেড়াচ্ছ, নইলে ভ্যানিস হয়ে যেতে।
মাই সুইট বিচ। আর তোমার সমস্যাটা কি? অতুলকে নিয়ে তো আমার কোনো প্রবলেম নেই। আমি মাঝে মধ্যে এসে তোমার গরম শরীরটা ফিল করব, এতে প্রবলেম কোথায়? শার্টের বোতাম আটকে শোবার ঘরের দরজা খুলতেই দেবরাজ দেখে বিপরীত দিকে অতুল দাঁড়িয়ে, চোখ একেবারে লাল। দেবরাজ এক প্রকার ফিকে হাসি হেসে নিয়ে ইন্দ্রাণীর প্রতি বলে ওঠে, বাবা, আজকে ব্যাক টু ব্যাক সমন হচ্ছে। আমার পরেই ওকে ডেকেছো নাকি? মুহূর্তের মধ্যে রাগে অতুল কলার চেপে ধরতেই দেবরাজ শান্ত হয়ে অতুলের কবজি চেপে ধরে উত্তর দেয়, এই ভুল একদম না। জেলের ভাত খাইয়ে ছাড়বো। ঘরেতে অসুস্থ বিধবা মা আছে, তার পক্ষে সম্ভব নয় রোজ রোজ ওই হাইকোর্টে চক্কর লাগানো। আরে ইয়ার বি কুল, মাল সেক্সি, তুমিও খাও আমিও খাই। আরে বাবা, কবিগুরু বলেছে না, মিলিবে মিলাবে যাবে না ফিরে। মিলেমিশে খেতে আপত্তি কোথায়? বদনাম হলে ইন্দ্রাণীর লস। ওকে, আজ আমার অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে। ইন্দ্রাণী, নেক্সট উইক আসছি। এই অতুল ভাইকে আগে থেকেই বলে রেখো, খামোখা রাগ করে। কথাটা বলেই দেবরাজ নির্লজ্জের মতো ঘর থেকে বেরিয়ে যায়। অতুল ধীরে ধীরে ইন্দ্রাণীর কাছে এগোতেই ইন্দ্রাণী নেশা ভরা স্বরে বলে, চুপ কেন? আমাকেও কিছু বলো। কি আর বলবো, হাত তো বেঁধে রেখেছো আমার। বারণ করেছিলাম, শোনোনি। এখনো এই লাইনে থাকবে তুমি? কেন বেরোতে চাইছো না? কেন? কিন্তু বিশ্বাস করুন, অতুল রাগ হলেও দেবরাজকে খুন করবে না। তোমার ধারণা আছে যে ঘা খাওয়া প্রেমিক হিংস্র বাঘের মতো হয়, আর তারা ঠিক কি কি করতে পারে? যাই হোক, তুমি বললে দেবরাজ অ্যাস্ট্রোলজারের কাছে যাবে বলেছিল। ও কি এগুলো মানতো? খুব। ওর হাতে আংটি দেখেননি? দেখেছি। সানশাইনে একটা শো বুধবার পড়েছিল। ওর অ্যাস্ট্রোলজার বলেছিল একদিন র্যাম্প ওয়াক করলে বা এই দিনই র্যাম্প ওয়াক করলে ফ্লপ হতে পারে। দেবরাজ সেদিন শো ক্যান্সেল করে বৃহস্পতিবার ট্রান্সফার করে। আমি একটা কথাও শুনেছিলাম যে উর্বশীকে বিয়ে করাটাও নাকি অ্যাস্ট্রোলজারের কথাতেই। উর্বশীকে বিয়ে করলে দেবরাজের সাকসেস হয়। তাই হয়েও ছিল। বিয়ের পর দেবরাজের শোয়ের ডিমান্ড বিশাল হাই হয়। ইন্দ্রাণীর সাথে কথা বলে তার বাড়ি থেকে বেরিয়ে আমরা দুইজনে ধীর পদে মহাজাতি রোড দিয়ে হাঁটতে থাকি। ভিড় কম, তবে নির্জন সড়ক একেবারেই নয়। কি বুঝলেন? তার আগে বলো, তুমি কি বুঝলে? অতুল দেবরাজের ফ্যান নয়, ফ্যান্টাসি। একদম। তোমায় বলেছিলাম না, অতুল কিছু একটা লুকোচ্ছে। হয় অতুল জানে খুনি কারা, অথবা খুনের সাথে নিজেই যুক্ত। আর নিজের উপর থেকে সন্দেহ সরাতে বডি নিয়ে পুলিশ স্টেশনে এসছে। প্রশ্ন প্রশ্ন, শুধুই প্রশ্ন। আচ্ছা, দেবরাজ কবে যেন খুন হলো? 25শে নভেম্বর। বার? শনি। অদ্ভুত বিষয়টা হলো জ্যোতিষ চর্চা। মানে? আমার ধারণা খুন হয়েছে 12টা নাগাদ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ওটাকে নিশীথ প্রহর বলে।
যাবতীয় তন্ত্রের মাহেন্দ্রক্ষণ। 27, যেটা ভাঙলে হয় 2 + 5 = 7। 7 হলো কেতুর ঘর, বলি। দেবরাজের জন্ম তারিখ 16 জুলাই। 16 মানে 1 + 6 7। আবার জুলাই মাসও 7 নম্বর মাস। কেতুই ঘিরে আছে দেখছি। তাহলে খুনির দেবরাজের মাথা কেটে নেওয়াটা কি বলির ইঙ্গিত দিচ্ছে? আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই নিজের প্রিয় মানুষজনের সাথে শেয়ার করে নিন গল্পটা। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আগামী 1 জানুয়ারি ঠিক রাত 11টায় আসছে রত্নাকরের কলমে ফরেন্সিক ডিটেকটিভ ডক্টর এলা চৌধুরীর খুনের চক্রব্যূহের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। তাহলে শুনতে থাকুন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম।